অন্যরকম একটা ঘটনা শুনতে। আসসালামু আলাইকুম, আমার নাম এস আহমেদ বিতান। আপনারা হয়তো চিনবেন, আগেও আমি বলেছি আমি আসছি এয়ারপোর্ট দক্ষিণখান প্রেমবাগান থেকে আসছি। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমি তা আজকে যে কাহিনীটা বলবো আমার জীবনের একটা বাস্তব কাহিনী। তা আমি এখন আমার গল্প আরম্ভ করছি। কাহিনীটা গল্প না, এটা ঘটনাটা বলছি আমি। ঘটনাটা হচ্ছে আমি তখন 9-10 ছাত্র ছিলাম, মনে নাই, স্বাধীনের পরে 72 সালের ঘটনা। তা আমি একটু দুষ্ট টাইপের, ডান পিটে টাইপের থাকা আব্বার অতি শাসন আমি সহ্য করতে পারছিলাম না আর কি। মনে মনে সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে পলাবো, কিছুদিন বাইরে থাকবো। তা চিন্তা করলাম আমার ফুপু আম্মার কাছে যাব। ফুপু আম্মা আদর করতেন আমার খুব বেশি ছোটবেলা থেকে, সেই জন্য আমি বেঁচে ফুপু আম্মার বাসায় আমি চিন্তা করলাম যাবো। তো আমার ফুপু যান সৈয়দপুর চাকরি করতেন, সেই সুবাদে ওখানেই ফুপু আম্মা থাকতেন। তো আমি সিদ্ধান্ত নিলাম যে ওখানেই যাব। পরে অনেক স্টেশনে যে অনেক প্রতীক্ষার পর ট্রেন আসলো, ট্রেনে কুষ্টিয়া শহরে নামলাম। নামে ওখান থেকে ভেড়ামারা যাইতে হবে, ভেড়ামারা থেকে সৈয়দপুর ট্রেন পাওয়া যাবে। তো আমি কুষ্টিয়ার থেকে ভেড়ামারা পৌঁছালাম রাত 8টা বাজে। তখন ভেড়ামারা যে স্টেশনে গেলাম, যে শুনি ট্রেন আর নেই। আবার পরের দিন সকাল 8টায় ট্রেন। আচ্ছা, সিদ্ধান্ত নিলাম কি করবো এখন, তাইলে এত রাত, এত বড় রাত্রে কোথায় থাকবো আমি। তো স্টেশনে মনে করলাম হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে একটু ঘুম পাইরে তারপর রাতটা কাটাবো। কিন্তু ওইখানে ভাসমান মানুষ আর নোংরা ময়লা এত বেশি যে ওই জায়গা মানে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা ছিল না। তারপরে চিন্তা করলাম মসজিদে যাব, মসজিদে যায় মসজিদে ঘুমাবো। মসজিদে গেলাম, পাশে একটা মসজিদ, যাই দেখি মসজিদে তালা দেয়া। উনি খাদেম বললেন যে এই জায়গা থাকতে পারবে না তুমি বরং ওই 1 কিলোমিটার, তখন 1 কিলোমিটার ছিল না, মাইল ছিল, যে মাইলটা খানিক দূরে যাও, পশ্চিমে যায় নদী আছে, নদীর ধারে একটা ছাপড়ার মসজিদ আছে, টিনের ছাপড়া বারান্দা, ওখানে অনেক লোক ঘুমায়, তুমি ঘুমাতে পারবে, যাও। পরে আমি চিন্তা করে রওনা দিলাম। 1 মাইল বেশি দূর না, গ্রামে আমাদের কাছে। তখন হাঁটা দিলাম, মাঝ পথে যে দেখি যে একটা মাদ্রাসার সামনে যথেষ্ট ভিড়, মানুষজন গেটে। তা কৌতূহল হলো, গ্রামের ছেলে প্রথমে যায়, যেটা দেখে সেইটাই দেখতে ইচ্ছে করে, ওইটাও গেলাম ছুটে। যে কি হয়েছে ভাই? একজন বললো যে একটা ছাত্র মাথায় ফ্যান পরে মারা গেছে, মাথার উপর ফ্যান পড়ছে উপর থেকে, স্টাডি অবস্থায়, তখন পড়াশোনা করছিল। তখন বাজে কত হবে, রাত 10টা হবে। ছেলেটা পড়াশোনা করছিল, উপরের থেকে ফ্যান পরে তার মাথার উপর পড়ে, মাথাটা থেতলে টেবিলের উপর, বইয়ের উপর পড়ে আছে মাথাটা, আর ফ্যানটা পাশে পড়ে আছে। পরে গেলাম, আমি দেখতে যাই, দেখলাম আসলেও তো তাই, ছেলেটা মারা গেছে, কিন্তু মাথার উপর ফ্যানটা পড়ছে, কিন্তু কোনো রক্ত নাই, বইয়েও কোনো রক্ত নাই, ঘিলু সিজে চাটে পড়ে আছে, কিন্তু রক্ত নেই, আর ফ্যানটা পাশে পড়ে আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফ্যানটা ন্যাচারালি খোলে নাই, কোনো স্ক্রু নাট বল্টু খোলে নাই। মনে হচ্ছিল কোনো একটা মানুষ কোনো কিছু একটা হাত দিয়ে খুলে বেঁকা করে ওইটা ওর মাথার উপর ফেলছে ইচ্ছা করে, এমন বোঝাই যাচ্ছিল পরিস্থিতিটা পুরা। ওটা দেখলাম, দেখে আশ্চর্য লাগলো। তারপর বইয়ের দিকে তাকায় দেখলাম যে বইটা অতি পুরনো একটা বই, অনেক প্রাচীন কালের বই। বইটার ভাষাও স্বাভাবিক ইংরেজি, বাংলা, উর্দু, কোনো ভাষায় না, দুর্বোধ্য একটা ভাষা। ওইটা আমাদের দ্বারা মনে হয় কারোর দ্বারা পড়া সম্ভব না। ওই অবস্থায় দেখে আমি বেরোয় গেলাম। বেরোয় যাচ্ছি সেই মসজিদের দিকে, ক্লান্ত শরীর তখন আমার, ধীরে ধীরে যাচ্ছে, আর চিন্তা করছি যে ঘটনাটা কি। গ্রামের মানুষগুলো তখন তো ওইটা একটা গ্রাম্য শহরতলি শহর, অত মানুষগুলো গ্রামের, এরা এত কিছু তো জানে না। কিন্তু আমার মনে দোলা খাচ্ছিল, আমি অনেক ডিটেকটিভ বই, অনেক মিস্ট্রিয়াস বই পড়ছি, আমার অতএব আমার এই জিনিসটা নিয়ে আমার একটা কিউরিসিটি ছিল, তখনই ঘোরপাক খাচ্ছিল। আমি কিউরিসিয়াস ছিলাম যথেষ্ট। তারপর যায় মসজিদে শুয়ে পড়লাম, হাত মুখ ধুয়ে মসজিদের বারান্দায় শুয়ে পড়লাম। তারপর
শুয়ে পড়লে দেখলাম যে কোনো লোকজন নেই, বারান্দা একটা ফকির, বৃদ্ধ ফকির শুয়ে আছে। তো যাই হোক, একটু ভয়টা আমার কাটলো যে যাক একজন আছে, ঘুমাচ্ছে, একজন বৃদ্ধ হইলো পাশে পাইছে। আমি নিশ্চিন্তে শুয়ে আছি, আর ওটা চিন্তা করছে, ঘুম আসছে না, কোনোভাবেই ঘুম আসতে পারছে না। ওই চিন্তায় শুধু এটা আমি কি দেখলাম, এত আশ্চর্য ব্যাপারে, এইরকম একটা মিস্ট্রিয়াস ঘটনা। তারপরে ঘন্টা খানেক থাকার পরে, ঘন্টা 2 থাকার পরে আমি কই না, যে ব্যাপারটা স্বাভাবিক না, আরো চিন্তা করে বের করলাম। আমি যাই, অল্প একটু রাস্তা, তো আবার যাই দেখে আসে কি অবস্থা। আবার মাদ্রাসায় গেলাম, তখন রাত অনেক হয়ে গেছে, মানুষজন আর খুব একটা নেই, 2-4 জন মানুষ ওই জায়গায় ঘোরাঘুরি করছে। জিজ্ঞেস করলাম যে লাশটা ছিল, কি হয়েছে পরে লাশটা? কয় লাশটা পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কেউ নিয়ে গেছে নাকি? কয় না, কেউ নিয়ে আর কেউ দেখে নাই। আমাদের মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব খুব এটা নিয়ে খুব চিন্তিত আছেন। হ্যাঁ, লাশটা পাওয়া যাচ্ছে না, ঘর খালি, লাশ নেই, বইটা নেই। হ্যাঁ, আর সবচেয়ে ইয়ে ব্যাপার হলো ওই ছাত্রটা একাই থাকতো একটা রুমে, অন্যান্য রুমে যদিও 2-3টা করে ছাত্র থাকতো, তো ওই ছেলেটাও একাই থাকতো, ওখানে একাই স্টাডি করতো, মাদ্রাসায় পড়তো। তা লাশ পাওয়া যাচ্ছে, ওই প্রিন্সিপাল সাহেব উনি একটু চিন্তার ভিতর পড়ে গেছেন, উনি ছুটাছুটি করছেন যে জিডি করবেন, থানায় যাবেন, মানুষজন ডাকবেন, এইরকম সিদ্ধান্ত নিচ্ছেন। পাওয়া যাচ্ছে না, কোনোভাবে খোঁজাখুঁজি করা হয়েছে অনেক। তারপরে ফিরে আসা হইলো, আমি ফিরে আসলাম, আসে লাশটা পাওয়া যাচ্ছে না। এটা তো আরো মিস্ট্রি আছে, এটা লাশটা কোথায় গেল, তাইলে কোথায় যাইতে পারে? আমি তো দেখলাম লাশটাও স্বাভাবিক ছিল না, একটু বামন আকৃতির লাশটা ছিল, একটু খাটো ধরনের, পিগমি যেরকম বলে না, ছোট ছোট মানুষ এরকম, স্বাভাবিক আমাদের মতো মানুষ ছিল না, আমি তখনই দেখেছি। তারপরে আমি আসলাম, আসার পরে ওই ফকিরটার পাশে শুয়ে পেলাম, দেওয়াল ঘেঁষে। আমাদের অপোজিটে ঠিক দেওয়ালের সাথে ছিল একটা কফিন, খাটিয়া, লাশ দাফন করার জন্য। প্রত্যেকটা মসজিদেই থাকে, আপনারা দেখতে পাবেন। তা আমি ওই দিকে তাকাচ্ছিলাম, আর একটু ভয় লাগছিল খাটিয়ার দিকে, এমনি কেন যেন। তারপর বেশ ঘন্টা 2 পরে একটু তন্দ্রা মতো আসছে, চোখ বুঝবো, বোঝা ভাব, ঘুম আসছে। ঠিক তখন চোখ বোঝা অবস্থায় আমি বুঝতে পারলাম যে আলো হয়ে গেছে পুরা ঘরটা, পুরা বারান্দাটা আলো। তাড়াতাড়ি চোখ তাকায় দেখে যে ঘুমটা দিয়ে, সাদা কাপড় দিয়ে বেশ কিছু খাটো মানুষ, হ্যাঁ, চোখগুলো জল করে জ্বলছে। তারা 4 জন যায়, ওই খাটিয়াটা উঁচা করলো, কাঁধে নিল, কাঁধে নিয়ে বেরোইলো। দেখলাম বেরোইতে তাকাই দেখি যে বাইরে আরো 7-8 জন ওরকম খাটো মানুষ, আর একটা অমন ছোট ওই লাশ, সাদা কাপড় দিয়ে মোড়ানো, কাফন পড়ানো অবস্থায়। তারপর নেওয়ার পরে ওই লাশটা আমি কোন রকম দেখতেছি, ভয়েতে যাওয়ার কোনো, পালানোর কোনো সুযোগ নেই, ওরা সব একেবারে গেটের সাথে। পরে আমি কোন রকম দেখে একটু পরেই দেখা গেল যে কর্পূরের গন্ধ আসছে, আর আগরবাতির গন্ধ আসছে, সেন্টে ভরে গেছে, মুহু সেন্ট বেরোচ্ছে। তখন আমি কি করব, আমি শুনে আমি জিনিসটা তখনও আমি ঠাহর করতে পারি নাই যে আসলে কি হচ্ছে, এগুলো কি দেখতেছি আমি। তারপরে ওইটা সবাই ওইটা রাখার পরে জানাজা পড়াইলো, জানাজা পড়া 4 জন কাঁধে নিয়ে ওই যে গোরস্থানটা ছিল না, আসতে আমি যে গোরস্থানটা দেখতে পেলাম, পাবলিক গোরস্থান, ওইটার দিকে যাচ্ছে, উত্তর দিকে। আমি আসার পথে ওইটা দেখছি, গোরস্থানটা ওই দিকে চলে গেল। তখন আমার আর বুঝতে বাকি হচ্ছিল না যে এই জিনিসটা স্বাভাবিক না, কোনো অশরীরী স্পেকটারিক ব্যাপার হবে। তখন আমি চুপচাপ শুয়ে আছি। একটু পরে আস্তে আস্তে আমি ঘুমের ঝোল আসতে, ওই চিন্তা করছি যে কি করা যায়, এখন কি করব আমি, ঘুম শেষ আমার। এমন করতে সময়টা কখন যে পার হয়ে গেছে আমি জানি না। একটু পরে মোটামুটি নামাজের সময়, আজানের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব আসলেন, আসে আমার ধমকের সুরে উঠাইলেন। আমি শুয়েছিলাম, উঠাইলাম, এই ছেলে ওঠো। হ্যাঁ, আমি উঠলাম, কি হয়েছে হুজুর? কই খাট বাইরে নেছো কেন?
কি হয়েছিল তোমাদের খাটে? যে তখনও খাটে ছোট ছোট 4 কোণা 4টা আগরবাতি জ্বলছিল, একেবারে শেষ পর্যায়ে আগরবাতি, এবং পানিও ছিল, কর্পূরের গন্ধ বেরোচ্ছিল খাটিয়া দিয়ে তখনও। তখন আমি বললাম, হুজুর এটা আমি কিছু করি নাই, আপনি আমার কথা শুনুন, পুরা জিনিসটাই আমি দেখছি, পুরা ব্যাপারটা আমি দেখছি, এই ব্যাপার। তখন আমি বলতে গেলাম, বলার পরে বললো, আচ্ছা ইমাম সাহেব আসলে তুমি বলবা। বলতে বলতে ইমাম সাহেব এসে গেলেন, আমি বলতে গেলাম, ইমাম সাহেব বললাম, আচ্ছা তুমি নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নাও তাড়াতাড়ি আমাদের সঙ্গে, তারপর শুনবো। অজু করে নামাজ পড়ে নিলাম, ওনাদের সঙ্গে নামাজ পড়া শেষে মুসল্লিরা সবাই যার যার বাসায় চলে গেলেন। ওনারা 2-1 ছিল আর কি দাঁড়ানো বাইরে, ওদের সামনে। ইমাম সাহেব বললেন যে কি ঘটনা, এবার তুমি বলো। তখন আমি বললাম যে লাশটা এমন দেখলাম আমি, খাটো খাটো কিছু মানুষ, চোখগুলো জ্বলছিল, পুরো আগে যা বললাম পুরাই ঘটনাটা ইমাম সাহেবের কাছে আমি বললাম। বলার পরে ইমাম সাহেব বললেন যে ঠিকই আছে। এই রাত্রি আমার কাছে ওই মাদ্রাসার থেকে প্রিন্সিপাল ওই পিয়ন পাঠাইছিলেন আমার কাছে বাসায়, যে লাশটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো ওই পিয়ন এটা আমি রাত্রি খবরটা পাইছি, আমি অনেক রাত্রে। তো যাই হোক, তুমি করো, কোন দিকে নেছে লাশটা, চলো তো দেখি যাই। খাটিয়া নিয়ে তো গোরস্থানের দিকে আমি দেখাইলাম। ওনারা আমাদের পিস পিস আসলেন, আমি আগে আগে যাচ্ছি, ছোট মানুষ। যাই গেট দিয়ে ঢুকলাম, গোরস্থানের গেট দিয়ে ঢুকেই দেখি যে ডাইন হাতে একটা কাঁচা কবর, সদ্য কবর দিয়া, কেবল এই 1-2 ঘন্টা হলো কবর দিছে, কাঁচা ছোট্ট একটা কবর। হ্যাঁ, দেখে আমি বুঝতে পারলাম, আমি বললাম, হুজুর আমার মনে হচ্ছে, মানুষটা দেখে মনে হচ্ছিল কবরটা এটাই কবর ডান পাশে। হ্যাঁ, উনি কবরের কাছে গেলেন, এমন যায় দাঁড়ায় বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি জিনিসটা বুঝতে পারছি, আমার আর কিছু বোঝানো লাগবে না, এখনই আমি মাদ্রাসায় খবর দেখছি। উনি তো মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব খুব ব্যস্ত হয়ে গেছেন, উনি থানায় মনে হয় ডায়েরি টায়েরি করছেন, ওনারা আমি খবরটা পাঠাই দিচ্ছি লোক দিয়ে, যে লাশ এটাই, ঘটনা এটাই, তুমি কি থাকবা এখানে, একটু বলবা পুরা কাহিনীটা। আমি বললাম, হুজুর আমার তো 8টার সময় ট্রেন, আমি সৈয়দপুর যাব, আমার কাছে খুব একটা টাকা পয়সা নেই, আমি তো দেরি করতে পারছি না, আমি আপনার কাছে যে কাহিনীটা বললাম এটা আপনি কাইন্ডলি বলে দেন। তাই করে আমি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে কাকতালীয় ভাবে আমি ওই ভেড়া মারাতেই 14-15 বছর পরে বিয়ে করলাম। আমি বিয়ে করার পরে ব্যাপারটা আমি ভুলে গেছিলাম। পরে একদিন আমার বউয়ের কাছে আমি বললাম যে চলো তো যাই দেখি একটু ইয়েতে, ওই নদীর পাড়ে ওই দিকে খলসাকুণ্ডর ওই লাইনে, আল্লাহ দরগার ওই লাইনে একটা গোরস্থান আছে, ওই গোরস্থানের ওই জায়গা যাবো। তুমি গোরস্থানের পাশে যাই কি করবা? তখন আমি বউয়ের কাছে লজ্জাতে পুরো কাহিনীটা বলছিলাম না আর কি, যে একটা ভদ্রলোকের ছেলে মসজিদে শোয়া টোয়া, এখন বউ হয়তো মাইন্ড করবে, হ্যাঁ স্মার্ট মেয়ে, শিক্ষিত মেয়ে, এটা হয়তো মাইন্ড করবে, সেই কারণে আমি লজ্জাতে বলছিলাম না। পরে গোরস্থানের ভিতর ঢুকলাম, ঢুকে বউ দাঁড়াইছিল পাশে, আমার স্ত্রীর পিছনে, যে না আমি ঢুকবো না, বলে আসো না দেখে একটা জিনিস দেখাই তোমারা। পরে আসলো, পরে ওই গোরস্থানটা কি দেখলে, ওই কবরটা, হ্যাঁ কবরটা আমি দেখলাম। হ্যাঁ বলো তো ঘটনা কি? তখন আমি বললেন যে না এটা এখানেই থাক, এটা আমি বলবো না তোমার কাছে, তবে ঘটনা ঠিকই। এটাই ছিল আমার ইয়ে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে লিখছেন। মাহিদ লিখেছেন ট্রাভেলিং ফ্রম ঢাকা টু চিটাগং, থ্যাংকস টু ভূত এফএম, this journey will no longer be boring, first story was amazing. নাফিস আমাদের এসএমএস করছেন যে ফার্স্ট স্টোরিটা awesome ছিল রাসেল ভাই, এবং তিনি বলছেন যে আরো ভালো কিছু স্টোরিজ এর জন্য তিনি এক্সপেক্ট করছেন যে আরো ভালো কিছু স্টোরিজ তিনি শুনবেন। মনীষা আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে ভূত এফএম ইজ দ্য বেস্ট শো অফ দ্য ওয়ার্ল্ড। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আছেন, এবং এখন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসান খান সিলেট থেকে, জ্যাকলিন ফ্রম নাটোর আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের সঙ্গে রয়েছেন, রাফি আছেন আমাদের সঙ্গে, বাহার খিলগাঁও থেকে আছেন, জুবায়েদ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সুব্রত, এছাড়াও হিমেল পান্ডে গুলশান 2 থেকে আছেন, এবং তিনি বলছেন একটু ভয় লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভ্যারিয়েশনটা দরকার। হ্যাঁ ভ্যারিয়েশন চলতে
চলছে এবং আমরা আশা করছি আপনাদের ভালো লাগছে। আসিফ খুলনা থেকে আমাদের SMS করেছেন, এছাড়াও বাপ্পি আমাদের SMS করেছেন সাব্বির নাটোর থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন সাগর বরগুনা থেকে। আমরা মনে হয় আরো 10-15 দিনের মধ্যে আমরা আরো বেশি ভ্যারিয়েশন তো ওয়াসিম ভাই, তাই না? So, আপনারা জাস্ট ওয়েট করেন, দেখেন কি কি হয়। জয় শ্যামলী থেকে আমাদের সাথে SMS করেছেন। আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অনেক খুলনা থেকে আছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন জ্যামি, এছাড়াও সুদীপ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন অরিথা, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সাব্বির হোসেন, দীপ্র আমাদের সঙ্গে রয়েছেন সিলেট থেকে, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন শিপন সিলেট থেকেই, সিলেট থেকে অনেকে শুনছেন একসঙ্গে, জুয়েল এবং তিনি তার মামা শুনছেন। আচ্ছা, আজকে সিলেটের অনেক SMS পাচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি চিটাগং থেকে তুষার আমাদের SMS করেছেন পার্থ, এবং আমাদেরকে বলছেন যে তিনি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন না। কোন জায়গা থেকে আপনি শুনছেন সেটা আমাকে একটু কাইন্ডলি জানান। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি সাগর SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন আমাদেরকে, মাসুম রাজশাহী থেকে SMS করেছেন আরো অনেকে। তো যাই হোক, আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ঘটনায় চলে যেতে হবে আবারও, এবং এই ঘটনাটা ইমেইলের স্টোরি। সো স্টোরিটা ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, দেখেন কেমন লাগে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। লিখেছেন, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করবো না, আপনি অলওয়েজ ভালো থাকার দলে। আমার নাম সাদমান এবং আমি থাকি কুয়ালালামপুরে। আমি একজন গ্রাফিক ডিজাইনার স্টুডেন্ট। আমি আমার লাইফের মোস্ট রিসেন্ট কিছু ইনসিডেন্ট লিখে পাঠালাম। ইংলিশে বাংলা লেখার জন্য সরি, পড়ে শোনালে খুশি হব। তারপরে তিনি তার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়েছেন এবং ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিয়েছেন তার। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। যে ফেসবুকের এই ব্যাপারটা আমরা সবসময় বলি যে আপনি দিয়ে দিবেন আপনার ফেসবুক আইডিটা। তো আমাদেরকে দেখতে পাচ্ছি তিনি যেভাবে লিখেছেন ঘটনাটি সেভাবেই পড়ছি। আমার ঘটনাটা শুরু হয় লাস্ট ইয়ারে, 2014 থেকে। আমি মালয়েশিয়াতে থাকি আমার প্যারেন্টসদের সাথে সিন্স 2012। আমার ফাদার একজন ব্যাংকার এবং ভেরি লজিক্যাল থিঙ্কার। আমাদেরকে লিখেছেন তারপরে যে যাই হোক 2014-এ আমরা বেশ আমরা কোন একটা কারণে বাসা শিফট করি এবং এখন যে বাসাটায় আছি এবং এখন কারেন্ট বাসাটায় আছি। আমাদের বাসাটা 14th ফ্লোর এবং বিল্ডিং এর পাশে একটা ওল্ড চাইনিজ সেমেট্রি আছে, যেটা অলমোস্ট 200 years old। সেমেট্রি অর আইস গ্রেভিয়ার্ডটার জন্য এই বিল্ডিংটায় মাঝে মাঝেই বেশ কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি হয়, বাট অ্যাজ আমার ফাদার একজন লজিক্যাল থিঙ্কার, তাই এসব ব্যাপারে কোনো কেয়ার দেয় না। এবং আমি কেয়ার দেই কিছু পাস্ট ইনসিডেন্টের জন্য। যাই হোক, এই বাসায় 2014-এ ফিফা ওয়ার্ল্ড কাপের আগে আমরা শিফট হই এবং তখন থেকে কিছু ঘটনা এখানে ঘটে এবং সেটা হচ্ছে যে এখানে এসে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে প্রথম দিকে সব ঠিক ছিল। দেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2014 শুরু হলে আমি মোটামুটি সবগুলো ম্যাচ দেখতাম এবং সবগুলো ম্যাচ দেখতে শুরু করলাম। আমার একটা আর্জেন্টিনার জার্সি ছিল, যেটা আমি ফার্স্ট ম্যাচের দিন পড়লাম। ফার্স্ট ম্যাচের পর আশ্চর্যভাবে সেকেন্ড ম্যাচের দিন আমি যখন জার্সিটা পরার জন্য খুঁজি, তখন ফুল বাসা খুঁজেও কোথাও পাই নাই। আমার আম্মু বলে যে আমার ক্যাবিনেটে থাকার কথাই, আর এলস তিনি জানেন না। আমি সবকিছু ওলট পালট করেও জার্সিটা খুঁজে না পেয়ে আমি কোথাও পেলাম না এবং আমি শেষ পর্যন্ত বাদ দিলাম। ভেবে নিলাম মেবি আমি কোথাও ফেলে রেখেছি, খুঁজে পাচ্ছি না, পরে পাবো, সো বাদ দিলাম। বাট এরপর আস্তে আস্তে আমার রাতে বাসায় আমি কিছু নয়েজ শুনতে শুরু করলাম। মনে হতো যেন কেউ বাসার ভেতরে বা বাসার ভেতরে কেউ হাঁটছে। যখন আমরা তিনজনই শুয়ে পড়েছি অলরেডি, মনে হতো কেউ কিচেনে মেবি কাজ করছে। এভাবে ডিফারেন্ট টাইপের নয়েজ হয়। এরপর তার ঠিক কয়েকদিন পরে আমার প্যারেন্টস একটু বাইরে ছিলেন, আমি বাসায় একা এবং আমার প্যারেন্টস বাসায় আসতে মোটামুটি রাত হয়ে যায়। বাট তারা এসে দেখেন যে মেইন ডোরটা খোলা এবং আমি আমার রুমে কম্পিউটারে গেমে বিজি ছিলাম।
এবং বাট আমার ডোরের কাছে এবং তার ধারণা হয় যে এটা আমি খুলে রেখেছি, বাট আমি কোনোভাবেই বোঝাতে পারি নাই যে আমি ডোরের কাছে ও যাই নাই। তার ঠিক পরদিনই রাতে ডিনারের পর ঘুমানোর আগে আমার ফাদার মেইন ডোরে লক করেন এবং লক করে আমি এবং আমার ফাদার একটু কথা বলছিলাম ওই মেইন ডোরের সামনেই, অ্যান্ড আমাদের সামনেই ডোরটা হঠাৎ করে একা একা খুলে গেল। 3টা টাইট লক একা একা খুলে গেল চোখের সামনে। আমার লজিক্যাল থিঙ্কার ফাদার কোন লজিক দিয়ে প্রুফ করতে পারেন না যে কিভাবে এই ব্যাপারটা এটা প্যারানর্মাল না। ইয়েস, সেও এগ্রি করলো এটা প্যারানর্মাল। বলে রাখা ভালো, মালয়েশিয়াতে বাসা নিতে হয় কন্ট্রাক্ট সিস্টেমে। সো আমরা কন্ট্রাক্টের কারণে ইমিডিয়েটলি বাসাটা ছেড়ে দিতে পারলাম না। বাট এরকম ঘটনা এভরি নাইট ঘটেই যাচ্ছিল। এভাবে কেটে যায় কয়েক উইক। দেন আমার ফাদার একজন সাইকিক মিডিয়াম কে ডাকেন। বলে রাখি, সাইকিক মিডিয়াম কোনো হুজুর আর আলেম নন। সাইকিক মিডিয়াম এমন একজন পার্সন যে আশেপাশের এনার্জির প্রেজেন্স বুঝতে পারেন এবং ইদার সেটা জিন অর স্পিরিট। সো সেই সাইকিক পার্সন আমাদের বাসায় আসেন, এসে অলমোস্ট 5 আওয়ার্স স্পেন্ড করেন অ্যান্ড আনটিল মিডনাইট থাকেন। দেন উনি জানান আমাদের বাসায় ট্র্যাপড স্পিরিট আছে। আমরা এনশিওর হওয়ার ট্রাই করি যে এই ইদার ইটস স্পিরিট অর ইটস জিন। উনি কনফার্ম করেন যে না, এটা স্পিরিট, কোনো জিন না। আমরা দেন ওনার কথায় একজন হুজুরকে ডাকি। একজন পাকিস্তানি হুজুর বাসায় আসেন অ্যান্ড উনি বাসা বন্ধ করেন এবং এদিকে আমরা জানার ট্রাই করি যে এই স্পিরিটটা এখানে কেন এবং কে। আমরা কিছুই খুঁজে বের করতে পারি না। সাইকিক মিডিয়াম আমাদের জানান এই স্পিরিট এখানে ট্র্যাপড আছে অনেক ইয়ার ধরে। তো যাই হোক, হুজুর বাসা বন্ধ করার পর আর কোনো প্রবলেম হয় না, সব ঠিকঠাক থাকে। বাট হঠাৎ 2016 জানুয়ারির দিকে আবার ওই আগের সাউন্ড গুলো আমরা শুনতে শুরু করি। এবার ব্যাপারটা আরেকটু ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ এবার কিছু দেখতেও পাই আমরা। এই তো কয়েক মান্থ আগে আমি রাতে ডিনার করে আমার রুমে এসেছিলাম এবং রুমের কাছে আসতেই দেখি আমার কম্পিউটার টেবিলের চেয়ারে কেউ একজন বসে আছে। ছেলে না মেয়ে তা বুঝতেই দেখলাম কেউ নেই, বাট রুমটায় ফিল করলাম অনেক ঠান্ডা। চেক করে দেখলাম এসিটা অফ, স্টিল রুম অনেক ঠান্ডা। বুঝতে বাকি রইল না আমার যে বাসাটা বন্ধর যে এফেক্টটা সেটা মেবি এখন আর নাই। এবং দেন আমি এগেইন ওই হুজুরের সাথে কন্ট্যাক্ট করলাম, আর হুজুর আমাকে বললে যে 2 দিন পর আসবেন। দেন ওই ঘটনার পর দিন ছিল ফ্রাইডে। আমি আগেই নামাজ শেষ করে ভূত এফএম শোনার জন্য রেডি হচ্ছিলাম। বাট ইন দ্য মিন টাইম আমার মা চিৎকার দিয়ে ওঠেন অ্যান্ড তার রুমে গিয়ে দেখি রুমে স্মোকে ভরে গেছে, লাইক আগুন লেগেছে। আমার মা বলেন রুমে কেউ ছিল অ্যান্ড ভ্যানিশ হতেই রুমটা ঠান্ডা হয়ে স্মোকে ভরে গেছে। দেন ওই ঘটনার পর ওই রাতে আমি ভূত এফএম শুনি এবং লাইফে ফার্স্ট টাইম বেশ ভয়ের জন্য আমি ভূত এফএম বাদ দেই। দেন হুজুরও বেশ সিক হয়ে যান অ্যান্ড আসতে পারেন না এবং ওই সাইকিক মিডিয়ামও মালয়েশিয়াতে নেই। সো আমি অনেকটাই অসহায় হয়ে আরেকজন কাউকে খুঁজি, বাট খুঁজে পাই না কাউকেই। সো আমার আম্মু এভরিডে বাসায় কোরআন পড়া স্টার্ট করেন অ্যান্ড আস্তে আস্তে অ্যাক্টিভিটি কমে যায়। দেন হুজুরও সুস্থ হয়ে বাসায় এসে বলেন বাসা বন্ধটা কোনো ফোর্স চলে গেছে, কোনো ফোর্স চলে গেছে, বাট উনি এগেইন বাসা বন্ধ করবেন। এরপর লাস্ট উইক থার্সডে নাইটে অ্যারাউন্ড 2:45 দিকে আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। খুব কেয়ারফুলি শুনবেন সবাই। অ্যান্ড একটু টয়লেটে যাই। টয়লেটে গিয়ে টয়লেটের ভেতরে তালের পিঠার মতো একটা স্মেল পাই এবং বেশ ভালোভাবেই টয়লেটের স্মেলটা ভরেছিল। আমি আম্মুকে ডাকি, আম্মু স্মেল পেয়ে বলে যে মেবি কেউ তালের পিঠা খাচ্ছে। আমার বেশ একটু কৌতূহল লাগে যে এত রাতে তালের পিঠা। যাই হোক,
ব্যালকনিতে যাই, গিয়ে পাশের বাসার ব্যালকনিতে দেখতে পাই একজন লোক বসে বসে কিছু একটা খাচ্ছেন, মেবি পিঠা। বাট সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে পার্সনটাকে আমি পাশের ব্যালকনিতে দেখি, তিনি আমার ফিউচার ফাদার ইন ল, যিনি তখন বাংলাদেশে। একদম ওই মোমেন্টে আমি আমার ফিয়ান্সেকে ফোন দেই এবং জিজ্ঞেস করি যে সে বলে ইয়েস, আমার বাবা আমার বাসায় ঘুমাচ্ছেন। এবং আমি তখনই ভয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। পরদিন খোঁজ নিয়ে জানতে পারি যে পাশের ওই ব্যালকনির বাসাটায় 2010 থেকে খালি পড়ে আছে। ওনার থাকেন ইউএসএ, এবং কোনো পার্সোনাল রিজনে সে রেন্ট দেয় না। আমি দেন রাতে অ্যাজ ইউজুয়াল আমি এশার নামাজ পড়ে ডিনার করে রেডি হচ্ছিলাম ভূত এফএমের জন্য। ঠিক যখন ভূত এফএমটা শুরু হলো, which is 2 AM of my local time, ওই মোমেন্টে বাইরে বেশ নয়েজ শুনতে পাই অ্যান্ড ব্যালকনিতে গিয়ে দেখি নিচে অনেক লোকজন। মেইন ডোরটা খুলে জানতে পারি যে পাশের ওই ব্যালকনি থেকে একজন সুইসাইড করেছে। ছেলেটা অস্ট্রেলিয়ান। সবার কোশ্চেন হলো সেই ছেলেটা তো ওই বাসায় ঢুকলো কিভাবে? সিকিউরিটি দেখে লক ব্রেক না, সিকিউরিটি দেখে যে লক ব্রেক না, লক খোলা, খুলে ঢোকা ভেতরে, which looks like he had keys, অর্থাৎ তালা খোলা ছিল, ভাঙা ছিল না। নাও বলে রাখা ভালো যে সুইসাইড যে করেছেন সে ওই ব্যালকনির ঠিক ওপরের ফ্ল্যাটে থাকতো অ্যান্ড একা থাকতো। নাও থিং ইজ সে সুইসাইড করলো কেন, এবং এই বন্ধ বাসায় এসে এই ব্যালকনি থেকে জাম্প করলো কেন নিজের ব্যালকনি থেকে না, অ্যান্ড সে ভেতরে ঢুকলো কিভাবে? পুলিশ সিসিটিভি ফুটেজে চেক করে শকিং একটা থিং দেখতে পায় যে ছেলেটা লাইক ঘুমের মাঝে হেঁটে হেঁটে আসছে এবং ডোরটা কেউ লাইক খুলে দিল। বাট কোনো ফিগার অর পার্সনকে সিসিটিভিতে দেখা যাচ্ছে না, অনলি ছেলেটাকেই আমরা দেখতে পাই এবং ছেলেটা যাচ্ছে। সো ডোরটা একাই খুলে গেল এবং ছেলেটা ভেতরে স্লিপ ওয়াক যেভাবে হয় সেভাবে ভেতরে ঢুকে গেল এবং সিসিটিভির করিডোরে। সো বাসার ভেতরে ঢোকার পর কি হলো তা দেখা গেল না। বাট বাসাটা অনেক দিন বন্ধ থাকার কারণে বেশ ধুলা, এবং পুলিশের ডোর খুলে দেখতে পেল যে ধুলাতে ছেলেটার ফুটপ্রিন্ট আর আরেকটা ফুটপ্রিন্ট আছে, এবং যেটা মেবি কোনো মেয়ের। বাট সিসিটিভিতে দেখা গেল অনলি ছেলেটাই ভিতরে ঢুকলো, দেন ডোর খুলে দিল কে, অ্যান্ড ওই ফুটপ্রিন্টটাই বা তার। ছেলেটা এখানে থাকতো একা, এবং ওই ফ্ল্যাটের কি অনলি একজন সিকিউরিটির কাছেই ছিল। এবং 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 ফুটপ্রিন্ট গুলো এমন ছিল লাইক কোনো মেয়ে ওই ছেলেটাকে হাত ধরে মেইন ডোর থেকে ব্যালকনিতে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমিও বেশ কিউরিয়াস হয়ে ওই ফ্ল্যাটের সামনে যাই লাস্ট সানডে, যখন পুলিশ আর কেউ ছিল না। ডোরটা খোলা ছিল বিকজ পুলিশের ইনভেস্টিগেশন চলছিল। যাই হোক, আমি বাসার দূর থেকে দেখতে পাই একটা সোফা, অ্যান্ড অলমোস্ট শকিং থিং, ওই সোফার উপরে একটা আর্জেন্টিনা জার্সি। আমি একজন গার্ডকে ডাকি এবং কিছু টাকা দেই এবং দিয়ে বলি যে ওই জার্সিটা আমাকে একটু দেখান। এবং আমি জার্সিটা হাতে নিয়ে দেখি 10 নাম্বার এবং নিচে এস লেখা, যেটা আমার জার্সি, এবং যেটা আমার জার্সিতে আমি স্পেশালি লিখে নিয়েছিলাম। সো শিওর হলাম এটা আমার সেই 2014 মিসিং সেই জার্সিটা। বাট আমি ওইটা নিতে পারলাম না, বিকজ ওই বাসা আর এভরিথিং এভিডেন্স। সো যাই হোক, আমি এখনো জানি না যে আমার জার্সিটা কিভাবে ওই বন্ধ বাসায় গেল অ্যান্ড এখানে কি হচ্ছে। যাই হোক, আমি ছেলেটার সুইসাইডের ইনভেস্টিগেশনটা এখনো চলছে, সাথে এটাও বের করার চেষ্টা চলছে যে কেন ওই বাসায় 2010 থেকে খালি পড়ে আছে। যদি আমি জানতে পারি তাহলে অবশ্যই আপনাকে লিখে পাঠাবো। ভালো থাকবেন। অ্যান্ড ইয়েস, আপনার ডায়লগে আপনাকে বলি
যে ফুর্তিতে থাকবেন। সাদমান লিখেছেন আমাদেরকে এটা, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ সাদমান ফর দ্য বিউটিফুল স্টোরি। অ্যান্ড এটা খুবই অন্যরকম, এবং ইনভেস্টিগেশন যেহেতু চলছে, যেহেতু আপনি বলছেন লাস্ট থার্সডে, মানে এই থার্সডের আগের থার্সডের ঘটনা, সো এতক্ষণে এতদিনে হয়তো ইনভেস্টিগেশন হয়েও গেছে। অ্যান্ড মানে ইফ ইউ নাও লিসনিং টু মি, আমি বলবো যে আপনি তো আবার জার্সিটা নিয়ে আবার বের করে নিয়ে দেখেছেন কি হলো সেই ঘটনাটা, এবং আপনার উপর আবার কোনো কিছু না এসে পড়ে, এবং সেরকম একটা দোয়াই থাকবে যে আপনি আবার কোনো ঝামেলায় না জড়িয়ে পড়েন। তবে কি হলো সেটা যদি আমাদেরকে যদি একটু জানান তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমাদের ব্রেকে আসলে টাইম হয়ে গেছে, আমাদের ছোট্ট ব্রেক নিয়ে আবার এক্ষুনি ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Boot FM, the night comes alive with Ramin Song. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় ভিডিও ফুটের পয়েন্ট এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে অলরেডি আপনারা অনেক কিছু লিখেছেন এবং সেগুলো পড়তে চাই আমরা, একটু একটু করে দেখি কি লিখছেন আপনারা। এবং ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি থ্যাংকস ফর দ্য লাস্ট স্টোরি লিখেছেন সাদমানকে থ্যাংকস জানিয়েছেন নাহিদ চৌধুরী, তিনি লিখেছেন যে জোস ছিল রাসেল ভাই, থ্যাংক ইউ। মুন্না হোসেন আমাদের লিখেছেন হ্যালো, কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকি। সাইফ শুভ লিখেছেন আমি সাইফ ফ্রম শেরপুর, স্টোরিগুলো অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আমরা আসলে সবসময় ভালো স্টোরি খুঁজি, আপনারা যদি পাঠান তাহলে তো কোনো কথাই নেই, আর না পাঠালে আমাদের আসলে আরো শুধু অপেক্ষাই করতে হয়। বাট আমি খুব অবাক হয়েছিলাম যে লাস্ট আমি এপিসোডে বলেছিলাম যে আমাদের কাছে পড়ার মতন ভালো স্টোরি নেই, আপনারা পাঠিয়ে দিয়েছেন, এবং এখানে এই এপিসোডে মানে চমৎকার সব স্টোরি রয়েছে। সুতরাং আমরা চাইবো যে আপনারা এরকম স্টোরি পাঠাতে থাকেন, তার মানে আপনাদের কাছে আছে, আপনারা দ্রুত পাঠান আমাদেরকে। এবং যারা স্টুডিওতে আসতে চান তারা আমাদের কাছে ঘটনা পাঠিয়ে দিন। আমরা মানে আপনারা স্টুডিওতে আসলে সবচেয়ে বেশি খুশি হই। যারা শুনছেন শুধু মানে আমার কিন্তু আসছেন না, আমি জানি যে অনেকেই এখনো আসতে চান, বা অনেকে মানে জাস্ট আপনি আসুন তো, আগে কথা বলুন, তারপরে দেখুন যদি আসতে ইচ্ছা না করে তখন সেটা পরের ব্যাপার। বাট আপনি আপনার ঘটনাটাকে পাঠান, যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি উইল গেট কল, এবং তারপরে কথা বলবো আমরা। আফরিন আমাকে SMS করেছেন 2012 থেকে তিনি শুনছেন এবং কোনো এপিসোড নাকি এখনো মিস করেনি। শরীয়তপুর থেকে তানভীর আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে রয়েছেন হৃদয় খান, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আবু হুরায়রা, এছাড়াও আমাদের সাথে রয়েছেন ফাহাদ, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রমজান আলী, আমাদের সাথে রয়েছেন শাহরিয়ার, এছাড়াও আলামিন ভুঁইয়া আমাদের সাথে রয়েছেন আবিদ খান, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নাইম তালুকদার, আমাদের সাথে আছেন এনামুল ইসলাম, এছাড়াও সিঙ্গার জয় আমাদের সাথে রয়েছেন আরিফ, এছাড়াও রয়েছেন আমাদের সাথে রয়েছেন তানভীর হাসান, ফিরোজ আহমেদ আকাশ আমাদের সাথে রয়েছেন, এবং তিনি লিখছেন সবাই জার্সির ঘটনাটা অনেক পছন্দ করছেন, সেটা লিখছেন। সাইফ আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি ফয়সাল, এবং রিয়াদ থেকে তিনি ফুর্তি অ্যাপের একটা ছবি দিয়েছেন এবং তিনি বলছেন যে তার মোবাইলের স্ক্রিনশট নিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা ফুর্তি অ্যাপে শুনছেন প্লিজ স্ক্রিনশট আমাদেরকে পাঠাতে পারেন কিন্তু আমাদের ফেসবুকে, মানে এটা খুবই আমরা মানে উইল অ্যাপ্রিসিয়েট ইট যদি আপনারা পাঠান এরকম জাস্ট স্ক্রিনশট নিয়ে এখানে জাস্ট আপনার ছবিটা আপ করে দেন। যারা ফুর্তি অ্যাপ দিয়ে শুনছেন, যেমন রিয়াদ থেকে শুনছেন, রিয়াদ সৌদি আরবিয়া থেকে শুনছেন ফয়সাল শেখ, থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সত্যি অনেক অনার্ড ফিল করছি আপনার এই ব্যাপারটার জন্য। আমাদেরকে রফিক মিয়া আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন সাইফ মাহমুদ শুভ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন মাসুদ, এছাড়াও রয়েছেন তানভীর হাসান। যাই হোক, আপনারা যারা আছেন আমাদের সঙ্গে থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনারা যে কিন্তু মেসেজের যে মানে কমেন্টে যে ঘরটা সেখানে যে কিন্তু আপনারা আপনাদের ফুর্তি অ্যাপের যে স্ক্রিনশট সেটা কিন্তু আপনারা চাইলেই আপনারা আপ করে দিতে পারেন। আমরা চলে যাচ্ছি ফারনানের কাছে, একটা ঘটনা শুনবো এবং তারপরে আপনাদের কাছে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো এভরিওয়ান, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর আসলে আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা আসলে মিরপুর 13 নম্বর একটা হসপিটালের ঘটনা। এই হসপিটাল সাথে রিলেটেড, এই হসপিটালের সাথে রিলেটেড আমার অনেক ফ্রেন্ড ছিল যাদের কাছে আমি এই ঘটনাগুলো শুনেছি এই হসপিটাল সম্পর্কিত, এবং সৌভাগ্যক্রমে একবার এই হসপিটালে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তো আমি নিজেও সেই হসপিটালে যাই
এবং যে ঘটনাগুলো আমি ওদের কাছ থেকে আগে শুনি, তো সেগুলা কিছু কিছু ওখান থেকে চেষ্টা করি কালেক্ট করার, কিন্তু সেটা করা যায়নি আসলে, কেননা প্রত্যেকটা জায়গারই একটা আহ, গোপনীয়তা থাকে। তো আমি আমাদের ফ্রেন্ড যারা ওই হসপিটালের 4 তলায় যারা হোস্টেলে থাকতো, তো এদের কাছ থেকে যে টুকটাক যে ঘটনাগুলো শুনেছি সেই ঘটনাটা আজকে শেয়ার করব। তো ওই হসপিটালটা হচ্ছে মিরপুর 13 নম্বরে। আমি এক্স্যাক্টলি লোকেশনটা জাস্ট বললাম, মিরপুর 13 নম্বর, আর কিছুই বলছি না। আর এই হসপিটাল হচ্ছে প্রায় 10 বছর আগে হসপিটালটাকে এখানে কনস্ট্রাকশন করা হয়। এর আগে ছিল এখানে জাস্ট একটা পরিত্যক্ত একটা জায়গা ছিল ওই সময়টাতে, এবং পরে এই জায়গার যে মালিক এখানে সে চিন্তা করলেন যে এখানে একটা হসপিটাল সে দিবে, এবং তার কথা অনুযায়ী সে একটা হসপিটাল সেখানে প্রতিষ্ঠা করে। এবং হসপিটালে যখন কনস্ট্রাকশন কাজ শুরু করা হয় তখন যথাযথভাবে যে ফাউন্ডেশনের কাজটি করা হয়, তখন মাটি অনেক গভীর পর্যন্ত সেখানে ফাউন্ডেশন দেওয়ার জন্য করা হয়। এবং তারা যখন ওখানে মাটি করে ওখান থেকে আহ, বেশ কিছু মানুষের মাথার খুলি এবং হাড়গোড়ের মতো বেশ কিছু তারা পায় যখন তারা ফাউন্ডেশনের কাজ করে। এই ঘটনাগুলো আসলে আমি আমাদের ফ্রেন্ড যারা ওই 4 তলায় হোস্টেলে থাকতো ওদের কাছ থেকে মোটামুটি শুনেছি। আর এরকম অনেক কিছুই মাথার খুলি, তারপর মানুষের হাড়গোড় এগুলো পায়, এবং ওই এই জিনিসগুলো দেখে এমন মনে হবে যে হয়তো বা অনেক আগে এখানে অনেকগুলো মানুষকে একসাথে দাফন করে দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। পরে তারা ওই জিনিসগুলোকে ভালো মতো পরিষ্কার করে ওখানে ফাউন্ডেশন দিয়ে ওখানে যথাযথভাবে কনস্ট্রাকশন কাজ সম্পন্ন করে একটা হসপিটাল প্রতিষ্ঠা করে। এবং বর্তমানে এটি 4 তলা একটি ভবন। এবং আমি যখন যাই তখনও ঠিক এরকমই ছিল যেভাবে আমি ওদের কাছ থেকে শুনেছি। তো এই 10 বছরে এই হসপিটালটা এখন ভালো একটা অবস্থায়। এবং এখানে যেটা হয়েছিল যে 4 তলায় একটা হোস্টেল ছিল, যারা মেডিকেল স্টুডেন্ট ছিল, এখানে যারা পড়াশোনা করতে ওদের হোস্টেল ছিল। পরে বেশ কিছু এই ধরনের আধিভৌতিক বিষয়গুলোর উপর ভর করে এখানে তারা যেটা করে যে হোস্টেলটাকে বন্ধ করে দেয় এক সময়। কিন্তু বর্তমানে এখন আর এখানে হোস্টেল নেই। তো রিসেন্টলি যে ঘটনাগুলো আমার কাছে এসেছে সেগুলো হচ্ছে, যেমন এই হসপিটালের একটা কমন একটা ঘটনা রয়েছে, যখন কোনো নতুন স্টাফ অথবা নতুন কোনো ডক্টর এখানে কাজ করতে আসেন, হয়তোবা দেখা যায় যে তারা অনেক সময় রাত্রে নাইট ডিউটি দেন। তার এই জায়গাটাতে যে এই হসপিটালটাতে যেটা হয় যে খুব একটা পেশেন্ট ওই সময় অনেক সময় থাকে না। ম্যাক্সিমাম দেখা যায় যে আশেপাশে যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের যখন শ্বাসকষ্ট হয় তারা এখানে এই চিকিৎসার জন্য এখানে আসেন। তারা মেডিসিন যে বিভাগটা 3 তলায়, এবং যেটা ম্যাক্সিমাম হচ্ছে মহিলাদের ডেলিভারির যে বিষয়টা, এখানে এই 2টা কাজই পেশেন্ট সবচেয়ে বেশি আসে। তো এখানে যেটা হয় যে যখন কোনো নতুন ডক্টর অথবা নতুন কোনো স্টাফ যখন রাতে নাইট ডিউটি দেন, তো তাদের সবারই একটা নতুন একটা কমন একটা মিথ ছিল যে হয়তোবা কোনো ডক্টর অথবা যে স্টাফ যে বসে নাইট ডিউটি দিচ্ছে, একবার নাকি একটা স্টাফ নতুন আসার পরে সে নাকি রাত্রে বসে নাইট ডিউটি দিচ্ছিল। এবং হঠাৎ করে যেটা হয় যে পেশেন্ট কম থাকার কারণে স্টাফটা যেটা করে যে রাত্রে ডিউটি দেওয়ার পাশাপাশি সে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে। এবং সেদিন পেশেন্টও খুব কম ছিল। এবং যেটা হয় যে আশেপাশে যে মানে করিডোরে যে কর্তব্যরত যে ডক্টর ছিলেন সেখানে একজন বসা ছিলেন, যে সেও ঘুমাচ্ছিল। তো হঠাৎ করে রাত্র 1টা, 1:30, 2টা এরকম একটা সময় যেটা হয় যে হঠাৎ করে মানে তার ঘুমটা ভেঙে যায়। এবং তার ঘুমটা ভাঙে, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন যদি হঠাৎ কেউ আমাদেরকে জাগিয়ে তোলে, যেরকম একটা ফিলিংস, ঠিক সেইভাবে তার ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা ভাঙার পরে সে দেখে যে তার সামনে একজন বৃদ্ধ একজন মহিলা, যে কিনা প্রচুর আর্তনাদ করে কান্না করছে, এবং সে বারবার বলছে যে আমার ছেলেটাকে তোমরা বাঁচাও। এবং সে যখন সেই স্টাফটা বারবার বলে যে আপনি কে, কোত্থেকে আসছেন, আর এত রাতে তো এইভাবে এন্ট্রিও দেওয়া যায় না, তখন সে বারবারই একটা কথা বলে যে তোমরা আমার ছেলেটাকে বাঁচাও। তো এই কথা বলতে বলতে ওই বৃদ্ধ মহিলাটা যেটা করে যে 3 তলার উপরে যে দোতলার উপরে যে করিডোরটা, সেই করিডোর থেকে যাওয়া শুরু করে। এবং ওই যে কর্তব্যরত স্টাফ যে ছিল সেও যেটা করে যে হিপ্নোটাইজের মতো সেই বৃদ্ধ যে আসছিল তার বরাবর পিছন পিছন যাওয়া শুরু করে। যে সেও মানে হঠাৎ করে বুঝতে পারে না যে এটা কি হলো আসলে, কেননা সে হঠাৎ করে ঘুমিয়ে গেছিল এবং ঘুমের মধ্যে হঠাৎ করে এটা কি সে স্বপ্ন দেখছে না রিয়েলিটি, সে তখনও এটা বুঝতে পারেনি। তো যেটা করে যে সে ওই বৃদ্ধের বরাবর সে হাঁটতে থাকে। এবং আনফরচুনেটলি সেই রাত্রে 3 তলার যে করিডোরটা সেটা একেবারেই ফাঁকা ছিল, কোনো পেশেন্টও তেমন একটা ছিল না ওখানে। এবং বারান্দার যে লাইট গুলো সেটাও অফ ছিল। সে জাস্ট ওই বৃদ্ধের বরাবর হাঁটতে থাকে। সে দেখে যে বৃদ্ধটা হেঁটে হেঁটে সেই করিডোর বেয়ে যাচ্ছে এবং বারবার অনেক জোরে আর্তনাদ করছে যে তোমরা আমার ছেলেটাকে বাঁচাও। এবং সে আর্তনাদ করতে করতে একটা সময় সেই করিডোরের ঠিক বাম দিকের একটা চিকন একটা জায়গা দিয়ে ঢুকে গেল, এবং তাকে আর দেখা যাচ্ছে না।
এই ওখানকার লাইট যেটা ছিল সেটাও তখন কোন একটা কারণে নষ্ট ছিল, এবং সেই কারণে রাতের অন্ধকারে ওই স্টাফটা আর কিছুই দেখতে পারেনি। এবং সে তখন চিন্তা করলো যে ওই যে বাম দিকে যে ছোট চিপার মতো যে জায়গাটা, ওখানে তো আসলে কিছু নাই। তখন তার আস্তে আস্তে করে সেন্স ফিরে আসতে থাকে যে ওখানে তো আসলে কিছু নাই, ওখানে বৃদ্ধটা কেন গেল। তখন তার হঠাৎ করে মনে পড়লো বাম দিকের যে জায়গাটা সেটা হচ্ছে তো এই হাসপাতালের মর্গ। তখন সে প্রচুর ভয় পেয়ে গেল এবং সাথে সাথে সেই মর্গের দিকে আবার গেল যে আসলে বৃদ্ধটা কে ছিল এবং ওখানে কি করলো। কারণ এত রাতে তো লাশ ঘর তালা বন্ধ থাকে, হওয়াটা স্বাভাবিক। তো সে ওই লাশ ঘর বরাবর গেল এবং দেখলো যে ঠিক ওই লাশ ঘরের বাইরে তালা লাগানো, লাশ ঘরটা লক করা, এবং ঠিক লাশ ঘরের ঢোকার পথেই একটা লাশ রক্তে জর্জরিত, কাফনের কাপড় পরা সাদা, কিন্তু প্রচন্ড রক্তে ইয়া করা লাশটা ওখানে শুয়ে রয়েছে এরকম। তো এটা দেখার পরে সে তখন বুঝতে পারলো যে ওই বৃদ্ধ মহিলাটা আসলে কোনো হিউম্যান বিং ছিল না, হয়তোবা সে কোনো একটা খারাপ কিছু ছিল। তো তখন সে এক দৌড়ে সেই করিডোর বেয়ে নিচের দিকে চলে আসলো এবং যারা যারা স্টাফ কর্তব্যরত ছিল তাদেরকে জিজ্ঞেস করলো যে এরকম কেউ এসেছিল কিনা। তখন তারা সবাই বলে যে না, এরকম কিছু আসেনি। তো রাসেল ভাই, এটা হচ্ছে একটা কমন একটা ঘটনা। এরকম অনেক ঘটনা যেটা হচ্ছে এই যে বৃদ্ধ মহিলাতে যে আসেন এবং বারবার বলে যে আমার ছেলেটাকে বাঁচাও, এটা কিন্তু অনেক ডক্টর মানে ফেস করছেন। হয়তো বা ঘুমায় ছিল, তখন দেখে যে স্বপ্নটা তারা দেখে। এটা হচ্ছে কমন একটা ঘটনা। তো আমি এই হসপিটাল রিলেটেড আরেকটা ঘটনা বলবো, সেটা হচ্ছে একজন পেশেন্টের কাছ থেকে ওই সেটাকে আমরা একটা ব্রেক নিয়ে আসি তাহলে। হ্যাঁ, একটা ব্রেক নিয়ে তারপরে শুরু, কারণ যেহেতু টাইম নাই, তারপর আবার লম্বা একটা সময় আবার ঘটনা শুনবো। তো ছোট্ট ব্রেকে যাচ্ছে, ব্রেকের পরে আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. Night comes alive with coming from. Yes, the night comes alive with Coming Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে হচ্ছে মাসুম, এবং আজকে অতিথিরা সবকিছু পরে শোনা যাবে। আগে আমরা ঘটনার বাকি অংশটুকু শুনে আসি, যেহেতু আপনাদেরকে মাঝখানে থামিয়ে দিয়েছিলাম। সো চলুন আমরা শুনি ফারনানের কাছে ঘটনার বাকি অংশটুকু। জি ভাইয়া, আমি আমার ঘটনার যে বাকি অংশে সেখানে চলে যাচ্ছি। আর এই হসপিটালের যে ঘটনাটা আমি বলছিলাম যে একটা পেশেন্টের ঘটনা এখন আমি বলবো। তো এই পেশেন্টের এই ঘটনাটা ওখানকার স্টাফরা মোটামুটি সবাই জানে। তো এই ঘটনা হচ্ছে এরকম, দোতলায় যে মেডিসিন বিভাগ ছিল ওখানে কোনো এক রাতে পেশেন্টরা ওখানে ছিল, যারা যারা ভর্তি ছিল 4-5 জন পেশেন্ট ওখানে ছিল। এবং আমরা যেটা জানি যে হসপিটালে যখন কোনো পেশেন্ট ভর্তি থাকে দেখা যায় যে তার কোনো রিলেটিভস মানে তার সাথে থাকে, এবং যেটা হয় যে বেডে হয়তো বা থাকে পেশেন্ট এবং তার নিচে হয়তো বা পাটি বিছিয়ে বা কোনো একটা বিছিয়ে তার কাছে যে রিলেটিভসটা সেই থাকে, এবং ওই পেশেন্টের সাথে একজন রিলেটিভসই এখানে অ্যালাউ ছিল। তো এরকম কোন এক রাত্রে কোন একজন পেশেন্টের একজন রিলেটিভস তার সাথে মানে নিচে ঘুমানো অবস্থায় ছিল, এবং হঠাৎ করে গভীর রাতের দিকে সে যেটা দেখে যে ওই হাসপাতালের করিডোর দিয়ে টুকটাক শব্দ করে অনেকগুলো লোক ওই করিডোর ক্রস করে এই যে মেডিসিন যে বিভাগ যে রুমটা সেখানে ভিতরে ঢুকলো। এবং সে তখন একটা সময়ের জন্য মনে করছিল যে হয়তোবা কোনো নাইট ডিউটিতে যারা ডক্টর থাকেন তারা হয়তোবা এসছেন রোগী দেখার জন্য। কিন্তু এত গভীর রাতে তো কোনো ডক্টর সেখানে আসার কথা না, কেননা যারা রয়েছেন সেখানে তো তারা এমার্জেন্সি কোনো একটা কাজের জন্য থাকেন। এভাবে রাতের বেলা তো ভিজিটে আসেন না তারা। তো সে জাস্ট চুপটি করে ওখানে শুয়ে শুয়ে দেখলো যেটা, যে এরকম 4 থেকে 5 জন মানুষ, অনেক লম্বা লম্বা দাড়িওয়ালা কতগুলো মানুষ, যাদেরকে দূর থেকে দেখলে মানুষের মতোই মনে হবে, কিন্তু এক্স্যাক্টলি সেগুলো মানুষ কিনা সেটা আসলে বোঝার কোনো উপায় নেই। লোকগুলো অনেক লম্বা ছিল এবং মাথায় টুপি পরা ছিল। আমরা যে টুপি পরি নর্মালি নামাজে যাওয়ার সময়, ঠিক সেরকম টুপি না, এমন এক ধরনের টুপি পরা ছিল যেটা সে নাকি কখনোই তার জীবনে দেখেনি। তো এরকম টুপি পরা বেশ কিছু মানুষ বারবার হেঁটে আসছিল, এবং তারা যেটা বলতে মানে নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল, তাদের আসা যাওয়ার যে শব্দটা সে শুনছিল, বাট তারা যে নিজেদের মধ্যে যে কথা বলতেছিল সেটা একদম সাইলেন্ট, মনে হচ্ছে যে কোনো কথাই তার কানে আসছে না। তো সেই জাস্ট চুপটি করে দেখলো যে আসলে কি করে তারা, কারণ হাসপাতালের কোনো স্টাফও তখন সেখানে উপস্থিত ছিল না। জাস্ট করিডোরের যে গেটটা খুলে তারা ভিতরে ওই রোগীগুলার প্রত্যেকটা রোগীর কাছে গেল, এবং বিড়বিড় করে নিজেদের মধ্যে কি যেন তারা বলছে, কিছুই শোনা যায় না। প্রত্যেকটা রোগীকে তারা 1 থেকে 2 মিনিট করে দেখে এবং সাথে সাথে একটা বেড থেকে আরেকটা বেডের দিকে যায়। এভাবে করতে করতে যে পেশেন্টের যে রিলেটিভসটা এই ঘটনাটা দেখছিল শুয়ে শুয়ে, তাদের বেডের সামনে যখন সে আসে তখন সে একদম ভয়ে চোখটা বন্ধ করে ফেলে।
এবং সে তখন যেটা চিন্তা করে যে চোখটা যদি সে খুলে ফেলে হয়তো তাকেও তারা দেখে ফেলবে, এই জন্য সে এমন একটা ভাব ধরে যে সে একদম ঘুমিয়ে আছে। তো একটা সময় দেখলো যে তার বেডটা ক্রস করে তারা সামনের দিকে যে আরেকটা রোগী ছিল, একেবারে শেষ যে রোগীটা, সেই রোগীটার দিকে তারা বেশ কিছুক্ষণ 4 থেকে 5 মিনিটের মতো সবাই দাঁড়িয়ে কি যেন দেখছিল এবং তাদের মধ্যে নিজেরা যেন কি যেন বলছে, সেটা একেবারেই শোনা যায় না। তো এরকম করার পর হঠাৎ করে একটা সময় সেই মানুষগুলা মানুষের মতো দেখতে, আসলে মানুষ কিনা এটা কেউই জানে না, তো তারা ওখান থেকে গেটটা দিয়ে আস্তে আস্তে চলে গেল। এবং তারা যেই পথে গেল, মানে আপনি এক্সিট করার বিষয় যে সিঁড়ির দিকে যে মানে যে জায়গাটা, যেটা একটা হচ্ছে ডানে আর একটা হচ্ছে বামে, বাম দিকের জায়গাটা হচ্ছে সিঁড়ির দিকে নিচে চলে যাবে। যদি কোনো ডক্টর আসে অবশ্যই এই জায়গাটা দিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা ডান দিকে ছাদের সিঁড়ির যে জায়গাটা, ওখান দিয়ে তারা সবাই চলে গেল। এবং এরপরে কোনো স্টাফও সেখানে আসেনি। এবং সেদিন সেই রাত্রে স্টাফ গুলো যারা ছিল যে তারা সবাই দোতলায় ছিল, মানে 3 তলায় কোনো স্টাফ সেদিন ছিল না, সে রাত্রে ওখানে ডিউটি দিচ্ছিল না। তো এরপরে যেটা হয় যে সে ওই তখন তার ওই সাহসটা হচ্ছিল না যে উঠে যে দেখবে যে লোকগুলা কারা ছিল বা নিচে যে জিজ্ঞেস করবে যে এটা কি ডক্টর ছিল না কারা ছিল, কেন ডক্টর আসলে অবশ্যই রুমে লাইট জ্বালাবে, অন্ধকারের মধ্যে তো অবশ্যই তারা চেক আপ বা ভিজিট করবে না। তো সে যেটা করলো যে সে সকালের জন্য ওয়েট করলো এবং সে নিচে দিয়ে অনেক জিজ্ঞাসা করলো যে এরকম রাত্রে কারা আসে, এরকম হাসপাতালের ভিতরে চলাফেরা করে কারা। তো কেউই অ্যান্সার দিতে পারলো না। অনেকে বলে যে এরকম অনেক কিছুই থাকে এখানে, অনেক পুরনো, এইখানকার মানে জায়গাটা অনেক পুরনো ছিল, অথবা এরকম অনেক কিছু আপনি দেখতে পারেন। তো এটা নিয়ে এত কথা বললেন না, এটা তেমন কিছু না, এই কথাগুলো কাউকে বলে এরকম অনেক কথাই তারা বলতো। তো পরে যেটা হয় যে যেই এখানে একটা যে বিষয়টা একটু স্ট্রেঞ্জ, সেটা হচ্ছে যে ওই সকালবেলা দুপুরের দিকে যেই পেশেন্টের কাছে সব থেকে বেশি সময়টা ওই লোকগুলো দাঁড়ায়, মানে দাঁড়ানো অবস্থায় কথা বলছিল পেশেন্টের সাথে না নিজেদের সাথে, তো ওই পেশেন্টই দুপুর 2টার দিকে মারা যায়। আচ্ছা, মানে এখন এই মারা যাওয়ার সাথে ওগুলোর কি লিঙ্ক সেটা আসলে কারোই জানা নেই, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে এরকম হাসপাতালে যে 4 তলায় যে হোস্টেল ছিল, বয়েজ হোস্টেল ছিল, এই বয়েজ হোস্টেল থেকে অনেক ধরনের মানে এই ধরনের প্যারানর্মাল বিষয়ের মানে রিপোর্ট আসে, এবং পরে এক সময় যারা ওখানে থাকে তারা বেশ ভয় পাওয়া শুরু করে, এবং পরে এক সময় হোস্টেলটাকে বন্ধ করে দেওয়া হয়। এবং এই হোস্টেলে যারা ছিল ওখানে আমার পরিচিত একজন ছিল, সে আমাকে যেটা বলে যে এই হোস্টেলে যারা থাকতো তখন যেটা হচ্ছে হঠাৎ করে রাতে খাট কেঁপে উঠতো, তারপরে যেটা হচ্ছে যে বাথরুম যেটা ছিল যে বাইরের দিক দিয়ে কেউ হঠাৎ করে লক করে দিত, আবার যেটা হচ্ছে যে বাথরুম মানে বাথরুমের ভিতরে কেউ নেই বাট ভেতর থেকে চিৎকারে লক করা। আচ্ছা, তো অনেক সময় মানে ভেঙে বাথরুমটা ভেঙে মানে চিটকারিটা ভেঙে তারপর গেট খুলতে বুঝতে পারে। এরকম অনেক আনইউজুয়াল ঘটনা তারা ওখানে ফেস করতো। অনেকে দেখতো যে সিঁড়িতে কোনো একজন বসে আছে কেউ, তো এরকম অনেক ঘটনাই ওখানে প্রচলিত ছিল। তো এরপরই ওখানকার যে হোস্টেল সেটা বন্ধ করে দেওয়া হয়, কারণ ওখানে যারা ছাত্র ছিল তারাই বলে যে না এখানে আমরা থাকবো না, কারণ অনেক ধরনের প্যারানর্মাল আধিভৌতিক বিষয় এখানে আমরা দেখি, যেগুলো ফেস করি, যেগুলো আমরা আসলে প্রস্তুত থাকি না এগুলো ফেস করার। তো এই জন্য এই জিনিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এটাই মূলত ছিল আমার ঘটনা আসলে এই হসপিটাল রিলেটেড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, আরো ঘটনা আছে ফারহানের কাছে, আমরা ইনশাল্লাহ আসবো আবারও। তো আমরা তার আগে যেটা করবো সেটা হচ্ছে আমি মানে ফাটাফাট একটা জিনিস হয়ে গেছে এর মাঝখানে, সেটা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যারা আমাদের রেডিও ফুর্তি যে পেজটা, সেই পেজটা মাত্র আমরা আপ করতে পারলাম আমাদের আজকের পোস্টটা। উই আর রিয়েলি সরি ফর দ্যাট, বাট আমাদের যে ভোটের সময় যে পেজটা, সেখানে অলরেডি আমি তো খুবই মানে আমি খুব মানে কি বলবো যে আবেগ আপ্লুত হয়ে গেছে আর কি। আমাদের হচ্ছে আনামুল হোসেন আমাদের ঢাকা থেকে ফুর্তি অ্যাপ দিয়ে শুনছেন, এবং তিনি আপ করেছেন আমাদের ফুর্তি অ্যাপের স্ক্রিনশট দিয়েছেন, দেখতে পাচ্ছি অনুপম মিত্র আপন, এবং আমাদেরকে তিনি বলেছেন রাসেল ভাই চার্জ নাই তাও শুনতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে দেখতে পাচ্ছি অ্যালন বয় অলি এখানে ফুর্তি অ্যাপের স্ক্রিনশট আপ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। সবচেয়ে মজার ব্যাপার কি, আপনারা পেজে গেলে দেখতে পারবেন কে কিরকম ভলিউমে ভূত এফএম শোনে, কারো ভলিউম কম, কারো ভলিউম বেশি। খুব মজা লাগছে দেখতে, এবং সত্যি মানে অ্যাপে আপনার একটা ভলিউমের একটা জায়গা আছে, আপনারা ওইখানে দেখলেই মানে আপনারা ওখানে গেলেই দেখতে পাবেন যে মানে এক একজন এক এক ভলিউমে শোনেন। কেউ লো করে শোনেন, কেউ একদম হাই, মানে সাহস কার কত বেশি সেটা হচ্ছে এটা দেখে খুব মানে সহজে মনে হয় টের পাওয়া যায়। আরো অনেকেই আমাদের এখানে কিন্তু এই পোস্ট
দেখতে পাচ্ছি যে আমাদের যে ফুর্তি অ্যাপে যে সেটা আপ করছেন, যেমন দেখতে পাচ্ছি মাহফুজুল ইসলাম অভি আমাদের এখানে আপ করেছেন, ডিজে সাব্বির আবির আমাদের এখানে করেছেন, সিরাজুল ইসলাম আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপের স্ক্রিনশট আপ করেছেন। এছাড়াও আমাদের এইখানে আমরা যাদের দেখতে পাচ্ছি মানে মানে অসংখ্য মানুষজন আমাদের এটাতে সাড়া দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমাদেরকে এরকম ভাবে সাড়া দেওয়ার জন্য। এবং এত মানুষ যে অ্যাপ দিয়ে শুনছেন, একটু প্লিজ অ্যাপ মানে আপ করার সঙ্গে সঙ্গে আপনারা এটাও জানিয়ে দিবেন যে কে কোন জায়গা থেকে অ্যাপ দিয়ে শুনছেন। ফুর্তি পেজে পোস্ট দিতে না দিতেই এইখানে অসংখ্য মানুষ অ্যাপ যেমন ফজলের কি ফরাজি রবিন আমাদের এখানে লিখেছেন, অ্যাপ আপ করে দিয়েছেন। এমডি মনিরুজ্জামান রতন আমাদের এখানে অ্যাপটা করেছেন, আপ করেছেন। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি মুস্তাক হোসেন মুবারক আমিত আমাদের এখানে আছেন এবং তিনি বাবরুল মোহাম্মদপুর থেকে শুনছেন অ্যাপ দিয়ে। অলরাইট, এবং তার ভলিউম ফুল ভলিউম দিয়ে শুনছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি এখানে আছেন সাইদ, এমডি সাইদ, সুমাইয়া, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো শুনছেন দীপ, এবং তিনিও অ্যাপ দিয়ে শুনছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনি চান তাহলে আপনি এই মুহূর্তে ফুর্তি অ্যাপ দিয়ে যদি শুনতে থাকেন আমাদের এই আজকের এই এপিসোডটা, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে সেটা আপ করে দিতে পারেন, কমেন্টের ঘরে গিয়ে আপ করে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজে যে কোনো একটা পেজে আপ করলেই হবে। রেডিও ফুর্তি যে মানে পেজটা রয়েছে www.facebook.com/radiofurti, www.facebook.com/bothfm.russell, যে কোনো একটা পেজে গিয়ে আপনি আপ করে দিতে পারেন। এবং আজকে আপনি বুঝতেই পারবেন যে রিয়েল পেজ কোনটা। রিয়েল পেজে ভরে গেছে আজকে ফুর্তির অ্যাপ দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব এখন। আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু। রাত ঠিক 1টা বাজে এখন। আপনারা শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম। আমার সঙ্গে আজকে মিউজিকে আছেন মাসুম, এবং এই কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করার পরে সামনে আপনাদের গুড নিউজ দিতে তিনি ছুটে বেড়াচ্ছিলেন, এবং সেই গুড নিউজটা আমরা খুব দ্রুত পাচ্ছি, তাই না? মাথা নাড়ছে, কথা বলবে না। যাই হোক, আমরা এখন যেটা করতে পারি যে ঘটনা চলে যেতে পারি বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই, আজকে আমরা একটা মানে কি ধরনের ঘটনা শুনবো বলেন? এটা একটা বাসা প্লাস একজন মানুষের, আমি কেন যেন বলতে চাচ্ছিলাম এটা বাংলার ঘটনা শুনতে চাই। একটা বাসা এন্ড তার মানে একজন মানুষকে ঘিরে আর কি বলবো। আমি যদিও আজকে একটু অসুস্থ ছিলাম রাসেল ভাই, ব্লাড প্রেশার খুব হাই ছিল, তারপর আমি ভূত এফএম এর লোভ সামলাতে পারি। এটাই তো যাই হোক, এই ঘটনার সাথে আমার নিজের কিছু সম্পৃক্ততা আছে, এবং বাট আমি মানে যে কারণে আর কি ইদানিং অনেকেই হয়তো আমাকে ফেসবুকে নক করেন, বলেন যে তাদের বাসা বা সামথিং সম্বন্ধে আমি যেতে পারি না। আমি সরি, কারণ এই ঘটনার পর থেকে আমি কিছুটা এমনিও আর কি এগুলো এড়িয়ে চলছি, কারণ আমি সমস্যা ফেস করছি এটাতে। ঠিক আছে, তো ধানমন্ডির একটা বাসার এক্সাক্ট লোকেশন বললাম না, প্লাস মানুষটারও এক্সাক্ট নাম বলবো না, ঠিক আছে? তো ও আমাকে এরকম বারবার নক করতো যে ভাইয়া আমরা এখানে অ্যাপার্টমেন্ট কিনেছি, এরপর থেকে এখানে কিছু সমস্যা হয়, তো আপনি চাইলে একদিন চেক করতে পারেন। তো তার এই মেল পেয়ে আমি অনেকদিন সময় পাইনি, লাস্ট একদিন ওর সাথে দেখা করলাম। দেখা করে ওর বাসার সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে আসলে ঘটনাটা কি। তো ফার্স্ট যে ঘটনাটা ও বললো যে ওরা যে বাসাটা উঠেছে, এই বাসাটা আগে একটা দোতলা বাসা ছিল, বেশ পুরনো, প্রায় আপনার 10 কাঠার উপরে বাসা, এবং আশেপাশে বেশ জায়গা ছিল, একটু লনের মতো ছিল। এবং বাসাটা কিনেছিল যার কাছ থেকে সেই লোকটা, তারা পুরো সপরিবারে বিদেশ চলে গেছে। এবং ওই বাসাটাতে এক সময় মানে একটা মানে পাগল টাইপের মেয়ে থাকতো আর কি, তার একটু মাথার সমস্যা ছিল আর কি, ওই যে বাড়িওয়ালা ছিল তার একটা সমস্যা ছিল আর কি তার মেয়ের। তো যাই হোক, সেটা সে পরে জানে। তো ওই বাসাটা ওঠার পর যেটা হয়, তো ওরা নাকি ওখানে উঠছে আস্তে ধীরে, মানে তখন একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে অলরেডি, এবং একটা ফ্লোরে ওরা থাকে এখনো, সেটা একটা অ্যাপার্টমেন্টই। তো একদিন রাতের বেলা ও ঘুমায় আছে, তো ও হঠাৎ করে ফিল করতেছে যে রুমের মধ্যে আনইউজুয়াল একটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে আর কি, মানে বেশ গরম। সেখানে তার কাঁথা লাগার কথা না, তার রুমে এসি চলছে না। তো সে আস্তে ধীরে আপনার কাঁথাটা টেনে, তার কাঁথার একটা ফিল হচ্ছে আর কি। এক পর্যায়ে সে চাদর গায়ের মধ্যে পেঁচায় নিয়ে শুয়ে আছে, কিন্তু তারপর সে চিন্তা করতেছে যে বাইরে তো বেশ গরম, এরকম লাগার কথা না, কেন এরকম ঠান্ডা লাগছে। তো সে বুঝতে পারছিল না। তা এক পর্যায়ে সে খেয়াল করলো যে তার যে অ্যাটাচড বাথরুম ছিল, বাথরুমের দরজাটা খোলা।
আচ্ছা। এবং মানে সে জায়গাটা বেশ মানে হলো টাইপের লাগছে। তো ও মনের অজান্তে একটু মানে অস্বস্তি ফিল করা শুরু করে। আর এমনিও রাতের বেলা দেখা যাচ্ছে যে আমরা বাথরুম জিনিসটাকে অনেকেই মানে একটু এড়াই চলি আর কি। হ্যাঁ, ওই জায়গাটাকে মানুষ একটু অন্যরকমই দেখে। তো সে যেহেতু একা থাকতো, তো সেই জিনিসটা নিয়ে একটু মানে টেন্স মানে ফিল করে যে এই জায়গাটা এরকম কেন, বাথরুমটা তো আমি মনে করছিলাম যে আমি দরজা টেনে দিছিলাম, রাইট। এরকম কিছু। তো যাই হোক, তো সে এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ওঠে, ঘুম থেকে উঠে সে ঘরের মধ্যে হালকা আলো আসছিল জানলা দিয়ে, তো সে আর কোনো লাইট জ্বালানোর বদল করে না। তো সে সরাসরি বাথরুমের গেটে যায়, যে সুইচ টেপে দেখে বাথরুমে আলো জ্বলছে না। তখন সে কি করে, হাতড়ে তার পাশ থেকে তার মোবাইল ফোনটা ছিল, সে মোবাইল ফোনটা নেয়, মোবাইল ফোনটা থেকে লাইটটা মানে জাস্ট ফ্ল্যাশ লাইট অন করতে পারে না, জাস্ট লাইটের আলোটা ফেলে। তো ফেলে যেটা সে দেখে রাসেল ভাই, সেটা সে মানে খুব স্টান হয়ে যায়। কারণ সেই বাথরুমে সেই লাইক কমোডের পাশে একটা মেয়ে দাঁড়ানো ছিল, মেয়েটা দাঁড়ায় আছে চুল টুল মানে এক পাশে ফেলানো, এবং সে দেখতে পায় যে ওই মেয়েটা তার মুখটা কমোডের মধ্যে ঢুকায় ফেলে। ঠিক আছে, কমোডের মধ্যে ঢুকায় ফেলে, এবং মানে লাইক উইদিন মিলি সেকেন্ড সে আর কিছু দেখতে পায় না। তো এটা দেখে ও প্রচন্ড শক্ট হয়ে যায়, চিৎকার করে ওঠে বাসার মধ্যে। আচ্ছা। তো চিৎকার করে উঠেও ওর ওই চিৎকার শুনে কেউ কিন্তু বাসায় আসেনি। ফর সাম রিজন রাত হয়ে গেছিল, বা মোস্ট প্রবাবলি বাসার অন্য রুমগুলো এতটা দূরে ছিল, কেউ হয়তো খেয়াল করেনি। তো সে একসময় ধাতস্থ হয়ে ফিরে আসে, এসে বাথরুমের দরজাটা লাগায় ঘুমায় পড়ে। তো এরপর থেকে ওইখানে সে সমস্যা ফিল করতে থাকে। ফিল গুলো হচ্ছে এরকম রাসেল ভাই, যে ওর রুমে নক হতো, মানে ও গেট লাগায় রাখলে ওর রুমের মধ্যে মনে হয় টক 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 করে কেউ নক করতেছে। আচ্ছা। এবং সেই নক গুলো শুনলে ও আবার জিজ্ঞেস করতো কে, সে জিজ্ঞেস করতো তার মার নাম ধরে, আম্মু, মানে কোনো রেসপন্স আসতো না। তো সে এরকম করে দু একদিন দাঁড়ায় যে খেয়াল করছে যে দরজার পাশে কি আর শব্দ পায় কিনা, দেখার কোনো শব্দ পায় না। তো এক পর্যায়ে ওর বাপ মার কাছে শেয়ার করে, মার কাছে শেয়ার করে ফেলছে। তো ওর মা ওকে বলে দোয়া টোয়া পড়ে ঘুমাবি, কিন্তু এখন আসলে আছে একটা জেনারেশনে দেখবেন যে এই জিনিসগুলোর প্র্যাকটিস অনেকটাই কমে গেছে আসলে। রাইট। ঠিক আছে, রাত্রেবেলা গান টান শুনতো, সে ওইটা খেয়াল করতো না। তো যাই হোক, কিন্তু সে ভয় পাওয়া শুরু করে কন্টিনিউয়াসলি। আচ্ছা। তো এনিওয়ে সামহাউ সে অনেকের কাছে এরকম কথাবার্তা শোনে, এবং সে আমাকে বেশ নক করে মাঝে মাঝে। তো একদিন সে আমাকে যখন নিজে দেখা করলো, ঘটনাগুলো বললো, তো আমি খুব একটা কিউরিয়াসিটি ফিল করি নাই, কারণ আমার কাছে জিনিসগুলো খুব সিলি মনে হতো রাসেল ভাই। তো ওর একটা রিকোয়েস্টে আমি একদিন ওর বাসায় যাই, বাসায় যেয়ে মানে আমি দেখার চেষ্টা করি আসলে ব্যাপারটা কি। আচ্ছা। ঠিক আছে, এবং আমি সভাপতি আর কাউকে ওখানে যেতে বলিনি, কারণ আমি এটা জিনিস আলটিমেটলি ফাইন্ড আউট করছি যে একসাথে 3-4 জন মিলে যে কখনো কোনো কিছু করা যায় না, দেখা পাওয়া যায় না। তো আমি ওকে বললাম যে তুমি আমাকে একটা কাজ করবা, তুমি তোমার বাসায় তোমার রুমটাকে আমাকে থাকতে দিবে আজকে, না তুমি আপনি রিস্কটা নিলেন? হ্যাঁ, আমি বললাম যে আমি এখানে থাকবো, তুমি অন্য কোথাও থাকো, এন্ড জাস্ট আমাকে তুমি কফি বানায় দিয়ে যাও, আমি থাকবো আর কি। আচ্ছা। এনিওয়েজ, তো আমি ওর রুমের মধ্যে থাকলাম, এরকম রাত হলো, একসময় আমি মোবাইলে গান শুনতেছিলাম, ফেসবুকে রিপ্লাই দিচ্ছিলাম, এটসেট্রা এটসেট্রা। তো এরকম সময় আমি এরকম কিছুই পাইনি, বাট যেটা হলো যে আমি যখন রাতের বেলা বাথরুমে গেলাম, বাথরুমে যাওয়ার পর ঠিক বাথরুমের সে গেটে নক করলো কে জানি। আচ্ছা। ঠিক আছে, আমি কিন্তু মানে প্রিপেয়ার ছিলাম যে কোনো একটা নক টক কিছু একটা হবে এখানে, এবং আমি রাইট অ্যাওয়ে জাস্ট উঠে টপ করে দরজাটা খুলে ফেলছি উইদিন এ মিলি সেকেন্ড। আচ্ছা। কিন্তু রাসেল ভাই, সবচেয়ে মানে ব্যাপারটা যে গুজবাম্প দেওয়ার মতো যে ব্যাপারটা, ওই পাশে কেউ নাই। আচ্ছা। ঠিক আছে, সে কেউ নাই? কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। এবং আমি হেঁটে গেলাম, হেঁটে যেয়ে দেখলাম ওই রুমের যে দরজা সেটাও লক করা। আচ্ছা। মানে ইটস নাথিং লাইক দ্যাট যে ও আমাকে ইন্টেনশনালি ভয় দেখানোর জন্য, সেরকম কিছু না। গেটটা লক করা, এবং গেট লকটা কিন্তু বোল্ট লক না শুধু, এটা একটা ছিটকানি ছিল, আমি ছিটকানিটা আটকে দিয়েছিলাম। আচ্ছা। আমার মাথায় সবসময় এখন এরকম কাজ করে যে আমাকে অনেকে ভয় দেখাতে যাবে বা আমাকে কনফিউজ করার জন্য, সেখানে আটকে দিছি। এবং ওই রুমের মধ্যে কোনো ট্র্যাপ ডোরও নাই রাসেল ভাই, যে কেউ একজন ঢুকে এই কাজটা করবে। আমার কিন্তু সাথে সাথে একটা গুজবাম্প হয়েছে। গুজবাম্প হওয়ার পরে আমি কি করলাম, আস্তে করে বাথরুম থেকে বেরোলাম, বেরোয় যে আমি আস্তে করে বিছানায় বসলাম, বসে কফি ছিল, ঠান্ডা হয়ে গেছে, কফিটা খেলাম। সে অনেকক্ষণ চিন্তা করলাম যে কাহিনীটা কি। একবার চিন্তা করলাম যে একটা স্ট্যাটাস দিব, তখন চিন্তা করলাম যে এটা একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে যায়, তো সেটা না করে আমি চুপচাপ বসে থাকলাম। বসে থেকে এক সময় তো মানে ঝিমানি চলে আসে রাতের বেলা, এবং আমার ছিল ওর সাথে আমি যোগাযোগ করবো না। আমি কি করলাম, শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে ওই রুমে লাইট বন্ধ করে দিছি, অ্যান্ড লাইক শোয়ার 15 মিনিটস এর মাথায় ওই রুমের যে মেন দরজাটা, ওইটাতে আবার দমদম করে নক হচ্ছে,
ইটস লাইক সামবডি লাইক হ্যামারিং, কিল মারার মতো ধপ 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 করে কিল মারতেছে। এবং আমি লাফ দিয়ে উঠলাম, উঠে আস্তে আস্তে গেছি গেট পর্যন্ত, শব্দ না, যে আমার পায়ে সক্স পরা ছিল, শব্দ হবে না, এবং তখনও কিল হচ্ছে। আমি ওই রুমের দরজাটাও খুঁজছি, অ্যানাদার গুজবাম্প, রাসেল ভাই ওখানে কেউ নাই। পুরো ওখান থেকে খোলার পর ওদের এই ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে, নো বাড়ি, কোনো মানুষের চিহ্ন নাই। ইটস ভেরি শকিং একটা জিনিস, ঠিক আছে। এবং আমি তখন দোয়া পড়ে গেটটা আটকাই দিলাম এবং আমি রাতের বেলা ওর বিছানার মধ্যে আশ্রয় হয়ে থাকলাম। আমি হালকা করে আমার মোবাইলে লাইট জ্বালায় বই পড়তেছি এবং আমি রাতের বেলা ওর যে বাথরুমের দরজা, এটাতে টক 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 করে টোকা শুনছি, ঠিক আছে। এবং শেষ রাতের দিকে nobody was there, এবং শেষ রাতের দিকে আমার একটু ঘুমের মতো আসছিল, তন্ডার মতো। এবং রাইট এট দ্যাট পয়েন্ট আমাকে, আপনি কি আসলে ঘুমাতে চাচ্ছিলেন? না, ঘুমাতে চাচ্ছিলাম না, কিন্তু আমার তন্ডা চলে আসছে শেষ রাতের দিকে। এবং জিনিস যেটা হয়েছে, শেষ রাতে যখন তন্ডা চলে আসছে, তখন আমি লাইক অলমোস্ট আই ফেল ইন স্লিপ, এবং আমার মনে হলো যে কোনো একটা মানুষ, ইটস লাইক ক্রিপলড, মানে হাত পা আগা বাঁকা এরকম ক্রিপলড মানুষ এসে হঠাৎ করে আমার গায়ের উপর ঝাঁপায় পড়লো, হ্যাঁ, কাইন্ড অফ লাইক দ্যাট। এবং আমি কিন্তু মানে একটু সবার সুবিধা ক্রিপল ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় দেখেছেন, যেমন পা দুটো এরকম বাঁকানো, মানে দুই দিকে, যেমন মানুষের অনেকের দেখা গেছে ছোটকালে হলে হয়, দেখবেন আপনার ওই যে অসুখ হলে, পোলিও হলে পা বাঁকায় যায়, জাস্ট লাইক সেরকম বাঁকানো, হাতগুলো সেরকম বাঁকানো, এবং মুখের মধ্যে ধরেন, আমি আরো সহজ করে বলে দিই সবার বোঝার জন্য, যে একটু উল্টানো টাইপের, রাইট, জাস্ট লাইক দ্যাট, এরকম কিছু একটা ঝাঁপায় পড়লো আমার উপর, হ্যাঁ, ঠিক আছে। এবং আমি কিন্তু ওই অবস্থায় জাস্ট যখন ঝাঁপায় পড়ছে, আমি প্রায় আই জাস্ট ওয়েন্ট ব্যাক আপ, মানে আমার যে ঘুমটা যে ভেঙে গেছে, কাইন্ড অফ লাইক দ্যাট, বাট আমি সাথে সাথে স্টিফ, নড়তে পারতেছি না, এবং আমি দোয়া পড়ার চেষ্টা করতেছি, দোয়া পড়তে পারতেছি না। এবং আমার সাথে কিন্তু সবসময় একটা, মানে আই হ্যাভ এ রিং, এন্ড ওটার মধ্যে কয়েক রকমের মেটাল মিশানো আছে, এন্ড সেই আংটিটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি, মানে কিছু কিছু জিন আছে যারা কিছু কিছু মেটাল দ্বারা অ্যালার্জিক থাকে, এন্ড আনফরচুনেটলি আমার হাতে আংটিটা ছিল না। আচ্ছা, এখন আমার হাতে আছে, আংটিটা কিন্তু ছিল না আমার হাতে ওই দিন আমি ব্যাংকে সাইন করার সময় খুলে রাখছিলাম আংটিটা, এন্ড আমি আংটিটা নিতে পারিনি সাথে, মানে হোয়াট এ কোইন্সিডেন্স। এবং খুবই খুবই খুবই, এবং আমি অনেক কষ্টে লাস্টে দোয়া পড়তে পারছি, এন্ড জাস্ট লাইক আমি যখন দোয়াটা পড়তে পারছি, তখন এটা ছেড়ে চলে গেছে, মানে ইটস লাইক ইটস গান। অনেকে এটাকে বোবাই ধরা বলে, হ্যাঁ, অনেকে স্লিপ প্যারালিসিস বলে, বাট আমি নিজে কয়েকবার শিকার হওয়ার পরে, আপনি ওই যে মানুষটাকে দেখলেন, হ্যাঁ, এটা ইট হ্যাজ এ স্টোরি। আমি পরবর্তীতে এটা শুনেছি ওদের কাছে। আমি ওই ছেলেকে বলছি যে তোমার বাসায় কিছু আছে অ্যাপার্টমেন্টে, তোমরা যেটা করো যে কোনো ভালো হুজুর এটা বন্ধ করো বাসাটাকে। এন্ড রাসেল ভাই এর পরে কিন্তু আমাকে পার্সোনালি আমার বাসায় পর্যন্ত অ্যাটাক হয়েছে এরকম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা তো আসলে কেন এরকম হয়েছে, সেটা কি কোনো পাওয়া গেছে? এটার ব্যাপারটা যেটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারি এখন, ওই যে বাসাটা ছিল সেখানে পিছনে স্টোরি ছিল যে সেই বাসাতে মানে কিছু প্রবলেম ছিল, একটা মানুষ বাস করতো, একটা মেয়ে ছিল, তার সমস্যা ছিল, সে পাগলামি করতো, তার কিছু সমস্যা ছিল। সে ক্রিপল ঠিক না, বাট সে অ্যাক্ট করতো বা প্রিটেন্ড করতো যে ক্রিপলড। ও মাই গুডনেস, এটা তো আরো মানে সাইকিক পেশেন্ট, সাইকিক পেশেন্ট ছিল, তাকে ডাক্তার দেখানো হতো, সবকিছু করা হতো। তারা তারপরে আমেরিকাতে চলে গেছে, সবাই মাইগ্রেট করে, ওই বাড়িও তারা বিক্রি করে গেছে। পয়েন্টটা হচ্ছে ওই বাসাতে কোন, মানে ওই যে প্রিটেন্ড করতো, ওকে ও প্রসেস ছিল কোন জিন দ্বারা। আচ্ছা, এবং সেই জিনটা মানে ইটস অ্যান এল্ডার জিন, somehow it has a I mean very high power of possessing people. এবং যাদের জিনদের একটা ব্যাপার আছে, যাদের আত্মা আপনার শক্ত, যারা আপনার বিশ্বাসী খুব বেশি, তাদেরকে তারা সবসময় অফগার্ড পায় না, অফগার্ড পেলেই তারা সেই সুযোগটা নেয় মানুষের। আচ্ছা, এবং ওই মেয়েটাকে সম্ভবত কোনো না কোনো ভাবে কোনো এক সময় অফগার্ড পেয়ে তাকে পজেস করেছিল, এবং সেটাকে সে ছেড়ে যায় নাই, বা তার সাথে ছায়াটা রয়ে গেছে। এবং আমি ওই ছেলেকেও বলছি যে তোমরা অবশ্যই বাসাটাকে বন্ধ করো, তোমরা যদি অ্যাপার্টমেন্ট রাখতে চাও, তোমার থাকতে চাও ওই বাসায়, সো ইউ ডু দ্যাট, আদারওয়াইজ ইউ গোনা হ্যাভ প্রবলেম। এবং আমি বাসাতেও এরকম অ্যাটাক হয়েছি, আমি ঘুমের মধ্যে অ্যাটাক হয়েছি, আমাকে তোলা হয়েছে এবং দোয়া পড়ে তুলছি। এবং এরপর থেকে আমি বাসার থেকে ইনস্ট্রাকশন পেয়েছি, আমার মাও বলেছে যে ডোন্ট গো টু সাচ প্লেসেস, because you are not actually হুজুর,
আমি একজন হুম। হুজুর না, ঠিক আছে, যে নাকি সবসময় অফ গার্ড থাকে না। একজন যে ধরনের মানুষ সে কিন্তু সবসময় আপনার মানে পরিচ্ছন্ন ভাবে থাকে, নামাজ আনফরচুনেটলি আপনি হচ্ছে মানে ওই রিংটা নিতেও রিংটা আমি just forgot, মানে আপনি এবং মানে ওইটা বাসা থেকে বের হওয়ার সময় তো নেওয়া ছিল। ওই দিন যেটা হয়েছে, আমি ব্যাংকে গিয়েছিলাম একটা মানে sign এমন করতে না গেছি। যেটা আপনি মাঝে মাঝে পয়েন্ট মানে এটা আমার সবসময় আমার হাতে থাকে। অলওয়েজ আপনি এটা Always use আমার হাতে করছেন। থাকে। Yes. আমি যখন সাইন করেছিলাম আমার হাতে তখন এটা একটু অস্বস্তি লাগছিল, So আমি তখন someone- খুলে রেখেছিলাম। এবং আশ্চর্যের ব্যাপার মানে আসলে আমার কেন জানি মনে হচ্ছে কি আপনি ওখানে যাবেন, এই ঘটনাগুলো এক্সপেরিয়েন্স করবেন, সেই জন্যই আপনি ব্যাংকে কেন যেন মোস্ট প্রবাবলি সাম অফ দ্য থিংস হ্যাপেন্স লাইক দিস, কারণ আংটিটা আমি কখনোই হারাইনি। Exactly, সেটাই। এবং মজার ব্যাপার হচ্ছে এই এবং আমি আংটিটা কিন্তু আমি ফেরত পেয়েছি। মানুষ হুম, কিন্তু হুম, এরকম হুম, একটা হুম, আংটি, এটার মধ্যে আপনার অ্যাকোয়াসাফায়ার পাথর আছে, হুম, হুম। সো দিস ইজ এন এক্সপেন্সিভ রিং। আমি কিন্তু ব্যাংকে ফোন করেছি, ব্যাংকের ভদ্র মহিলা আমাকে আংটিটা ফেরত দিয়েছে। সে বলেছে আংটি পাওয়া গেছে, এটা কিন্তু হয় না, ঠিক আছে। সো থিংস হ্যাপেন লাইক দ্যাট। রাইট, রাইট। হয়তো ওই সময়ের জন্য হয়তো এটা আপনার সঙ্গে থাকবে না, এটাই ছিল নিয়তি। And thank you very much. Thank you very much. What a beautiful story. What a beautiful story. So আমরা চলে যাই একটা ব্রেকে যাব, তবে তার আগে একটু বলি যে অনেকেই আপ করছেন আমাদের এখানে। আমি একটু নামগুলো একটু বলতে চাই। আমাদের মোহাম্মদ ফয়সাল লোদি আমাদের সাথে আছেন এবং তিনি ঢাকা থেকেই শুনছেন, তাই না? হ্যাঁ, হোসেনি দালান থেকে শুনছেন। এছাড়াও শাখওয়াত হোসেন শাওন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মানে যারা যারা আপ করেছেন ছবি তাদের কথা বলছি আর কি, স্ক্রিনশট নিয়ে অনেক ভালো লাগছে। রাসেল ভাই আপ করেছেন, নাম হচ্ছে নাজমুস সাকিব। এমডি সজল আপ করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি। কামরুল হাসান শেরপুর থেকে শুনছেন ফুর্তি অ্যাপ দিয়ে, আমাদের এখানে ফুর্তি অ্যাপ দিয়ে রাকিব হাসান শুনছেন রামপুরা বনশ্রী থেকে। এছাড়া আমাদের সাথে আয়েশা লাবণী শুনছেন ফ্রম কানাডা। এছাড়া আমাদের সাথে আছেন লাবণী, অনেক 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 থ্যাংকস আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক দূর থেকে শুনছেন, আমাদের সত্যি এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। ইস্তিয়াক অর্ণব আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এমডি সারওয়ার জাহান রাজু। এছাড়াও তামিম আহমেদ আমাদের সঙ্গে আছেন, শুনছেন ফুর্তি অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রাজবীর আহমেদ রাজভি চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে আছেন। শারিয়া আহমেদ শিপন অ্যারেক্স মালয়েশিয়া থেকে আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন সোহেল রানা অ্যাপ দিয়ে শুনছেন। প্লিজ সবাই জানাবেন কোথা থেকে শুনছেন। সিঙ্গাপুর থেকে শুনছেন সুমন জয় আমাদের সঙ্গে। এছাড়াও হাসান মিশু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রক্তহীন জুয়েল কাতার থেকে শুনছেন। ইন্ডিয়া থেকে শুনছেন, আমাদের সাথে রয়েছেন বিল্লা মোল্লা। এছাড়াও মিজান চৌধুরী আছেন, আমাদের সাথে শুনছেন কুয়েত থেকে। ও মাই গড, আমার সাথে আছেন দেখতে পাচ্ছি নাজমুর রাজু। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তাহসিন লিসনিং ফ্রম পাঞ্জাব ইন্ডিয়া in loudspeaker. Thank you very much. Thank you very much. Thank you. আমার মানে মানে আমি রিয়েলি আমি গ্রেটফুল আপনাদের কাছে যে বলার সঙ্গে সঙ্গে আবার স্ক্রিনশট নিয়ে আপনারা পাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা বুঝতে পারছি কতখানি ভালোবাসা আপনাদের আমাদের জন্য, ভূত ফিল্মের জন্য। And we love you. আমাদেরকে এছাড়াও কাল্পনিক বয় প্লাবন আমাদের সঙ্গে SMS করেছেন। And I am from China. Nice story today. রায়হান পারভেজ লিখেছেন সৌদি আরব থেকে শুনছেন লাইভ। অলরাইট, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ইফতেখার আনাম মাইজদি কোট নোয়াখালী থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। জাহিদ হাসান তানভীর রহমান আমাদের সাথে আছেন, বগুড়া থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ফুল সাউন্ড দিয়ে শুনছেন হোসেন শিশির। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন পিয়াস খান এবং তিনি ধানমন্ডি 15 থেকে অ্যাপ দিয়ে শুনছেন। রেজওয়ার কবির আমাদের সাথে আছেন। আমার বাসায় ওয়াইফাই থাকলে থাকে না যে অ্যাপ দিয়ে শুনলাম, এটা হয় কিন্তু আসলে অনেকেই এটা করেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি কামব্যাক রকি। এছাড়া আমাদের সাথে HR সুমেন আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন উচ্ছ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন নাইম তালুকদার, তানভীর রাফিন। ও মাই গড, কত নাম, সারা রাত শেষ হয়ে যাবে আজকে। সজ্জাদ হোসেন আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন এমডি মীর তানভীর, আমাদের সাথে রয়েছেন অর্থহীন। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আচ্ছা, আমাদের সাথে রয়েছেন অফুরন্ত বিকেল, আমাদের সাথে রয়েছেন জাহিদ হাসান, প্রিন্স আরিফ আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন পলাশ কুমার। এছাড়াও আরো অনেকে আমাদের সঙ্গে রয়েছেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত প্লিজ স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Clement Song.
Yes, the night comes alive with Gramin Phone and you're listening to Radio 48.2 FM. আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং একটু আগে আমরা চমৎকার একটা স্টোরি শুনলাম বাবু ভাইয়ের কাছ থেকে। আমাদের SMS করছেন অনেকেই, দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজিন, আমাদের সাথে আছেন আলিফ মিরপুর থেকে, হিটলু আমাদের সঙ্গে আছেন খিলগাঁও থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন সুপ্ত, আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবং ওয়েলকাম ব্যাক ফারনান। বাহ, চমৎকার। ফারনান কিন্তু চমৎকার স্টোরি বলে এবং আজকেও চমৎকার স্টোরি বলেছেন। এবং থ্যাংক ইউ ফারনান ওয়ান্স অ্যাগেন। মিজান আমাদের SMS করেছেন, জেরিন আমাদের SMS করেছেন, লিটন SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও রহমান জামিল সিলেট থেকে SMS করেছেন এবং 101 জ্বর নিয়ে তিনি ভূত FM শুনছেন। আমরা দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। পুনাত পুলিশ লাইন থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন হাসান খান, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সিলেট থেকে আদনান, এছাড়াও জয় শ্যামলী থেকে আছেন আমাদের সঙ্গে, SH আবরার আমাদের সঙ্গে আছেন, সুপ্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আমাদের পরবর্তী অতিথি কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো, খুব ছোট্ট একটা ঘটনা শুনবো। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। জি রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি এসেছি উত্তরা থেকে। জি বলেন, আপনার ঘটনা বলবেন। আমি যেটা বলবো সেটা আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া, আমার হোম ডিস্ট্রিক্ট মেহের থেকে। তো আমার বোন আর কি এরকম অ্যাডিক্টেড ছিল। তো অ্যাডিক্টেড ছিল মানে পজেসড ছিল। পজেসড বলছেন কেন? তো পজেসড তো উনি 1999 সাল থেকে প্রায় 2008 সাল পর্যন্ত পজেসড ছিল। পরে 2008 সালে আমার একটা পরিচিত আর কি হুজুর দিয়ে ওনাকে দেখানোর পরে মানে ডাক্তারি যে আর কি রিপোর্ট গুলা ছিল ওখান থেকে বোঝাচ্ছিল যে ওনার বুকের যে হাড়টা আছে হাড়টা খেয়ে নিচ্ছিল। তো হুজুর যখন দেখে, তো হুজুরের আর কি ওনার কাছে আর পজেসড যে জিনটা ছিল এটা হাজির করায় ওনারে আর কি মানে চলে যেতে বলে। তো এই নিয়ে এক সময় দেখা যাচ্ছে যে ওই জিনটাকে আর কি হুজুর বোতলে বন্দি করে ফেলে। তো তারপরে আমার বোন মোটামুটি সুস্থ। এবং আমার একটা জিনিস যে আকর্ষণীয় লাগছে যে বোন তো সুস্থ হলো, আপনার বোতল মানে ভরার পরে জিনটাকে ইয়েও করে ফেললো, সব ঠিক আছে, কিন্তু আপনার বোনের সমস্যাটা কি হচ্ছিল? আমার বোনের সমস্যাটা হচ্ছিল যে অটোমেটিক তার বুকের যে হাড়টা আছে হাড়টা ক্ষয়ে যাচ্ছিল। এবং আপনারা কি ডাক্তার দেখাইছিলাম, অনেক রিপোর্ট কি ডাক্তারি এটা আর কি সারতে পারছিল না। তো অনেক আল্ট্রাসাউন্ড করে দেখছিল যে হাড়টা অটোমেটিক মানে বুক থেকে সরে যাচ্ছে। তো ডাক্তার এটার রিস্ক নেয়নি, উনি ডাক্তাররা বলছে যে আমরা এটা পারবো না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তারপরে আপনার যখন আপনার হুজুরের কাছে গেলেন এবং তিনি সেটা আপনাদের চোখের সামনে চোখের সামনে। এবং আরেকটু আমার কথা বলার আছে, বলেন। এটা হচ্ছে কি যে হুজুরের যে আরেকটা জিন ছিল, হুজুরের আপনার হলো কি যে গোলাম আর কি, উনি ওই যখন আমার বোনের উপরে ওর গোলামটাকে হাজির করলো তখন আমি যে প্রেসক্রিপশন এবং আল্ট্রাসোনোগ্রাফির যে রিপোর্ট আছে এইগুলো নিয়ে ওনার কাছে বলছিলাম যে আসলে এই যে হাড়টা ক্ষয়ে যাচ্ছে আসলে এটা এখন কি সমাধান হয়েছে। পরে বললো যে হ্যাঁ, ওই যেই জিনটা প্রজেক্ট ছিল উনি এই হাড়টাকে খেয়ে নিচ্ছিল এবং ধীরে ধীরে এই রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। আর এই কারণে হলো কি যে আপনার বোনের এই রোগটা এই সমস্যাটা হয়েছিল। তারপরে রাসেল ভাই উনি যে হুজুরের যে আপনার এই জিনটা আর কি গোলাম জিনটা ওনাকে আমি বললাম যে ওনাকে বললাম যে আপনি কি কিছু খাবেন? পরে উনি বললো যে হ্যাঁ আমি এক গ্লাস পানি খাবো। তো আমি নিজে এক গ্লাস পানি, মানে আমার বোন তো শুয়েছিল অজ্ঞান, তো বললো যে আপনার রোগীটাকে ধরেন। তো আমি আমার রোগীটাকে ধরছি, তারপরে উনি পানিটা খাইছে। কেমন ছিলেন দেখতে? না, ওনাকে তো দেখা যায়নি, উনি তো আমার বোনের ভিতরে ছিল। আমার কাছে অ্যাকচুয়ালি আশ্চর্য লাগছে যে আমার বোন তো মানে শুয়ে আছে প্রায় অজ্ঞান, কিন্তু পানিটা খাইলো কে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমি মানে আপনার বোনকেই পানিটা খাওয়াইছিলেন, তাই না? আচ্ছা,
আপনি মনে করছেন যে আপনার বোনকে পানি খাওয়াচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মানে ঘটনাটা একটু অন্যরকম, বাট ঠিক আছে, ওকে ফাইন। আমরা চলে যাবো একটা ঘটনায়, যে ঘটনাটি আমাদেরকে ইমেল করে একজন পাঠিয়েছেন, এবং সেই ঘটনাটিতে একটু চলে যাই। আমাদের সাথে ইমেল করেছেন, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়বো। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে এবং শত মানুষের ভালোবাসায় ভালো আছেন। আমার নাম নাবিল, আমি কুমিল্লায় থাকি। বর্তমানে আমি ক্লাস 10-এ পড়ি। আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। যাই হোক, ঘটনায় চলে যাই। ছেলেবেলা থেকেই আমি অশরীরী অনেক কিছু ফেস করে আসছি। আমি যখন খুব ছোট ছিলাম, 5 থেকে 6 বছরের বাচ্চা, তখন একদিন মসজিদে নানার সাথে জুমার নামাজ পড়তে যাই। সবাই যখন নামাজ পড়ছে, তখন আমি অন্যান্য অবুঝ ছোট ছেলেদের মতোই দুষ্টামি করা শুরু করি। যখনই নামাজ শেষ হয়, ঠিক তখন কেউ একজন আমাকে অনেক জোরে থাপ্পড় মারে। আমার গাল লাল হয়ে যায়, আমি অনেক কান্না করি। আমি ওই লোকটিকে দেখিনি এবং ওইখানে কেউই দেখেনি তাকে। এরপরে অনেক দিন আমার শরীরে জ্বর থাকে। আমি যখন একটু বড় হই, ক্লাস 3 বা 4-এ পড়ার সময়, আমার বাসায় আমার জন্য হুজুর রাখার কথা চলতে থাকে, যিনি কিনা আমাকে আরবি পড়াবেন, কিন্তু এ কথা বাইরের কেউই জানার কথা না। আমার বাসার পাশের মসজিদ থাকায় আমি আর আমার বড় ভাই মাঝে মাঝে একসাথে নামাজ পড়তে যেতাম। এমনি একদিন আমি আর আমার ভাই মসজিদে নামাজ পড়তে যাই। আমার ভাই মসজিদে অজু করতে ঢোকেন এবং আমি বাইরে দাঁড়িয়ে থাকি। এমন সময় আমার হুজুরের মতন দেখতে একজন লোক এসে আমার হাত ধরে এবং আমাকে হাসিতে জিজ্ঞেস করে, হুজুর লাগবে? আমি তাকে কিছুই বলিনি, যেহেতু ছোট ছিলাম তাই আমিও তাকে দেখে হেসে দেই। কিন্তু হঠাৎ আমার বড় ভাই এসে আমাকে জিজ্ঞেস করে, কিরে, কার সাথে কথা বলছিস? আমি সামনে তাকিয়ে যেই বলতে লাগলাম উনার সাথে, তখন দেখি আমার সামনে কেউ নেই। তখন থেকে এই পর্যন্ত আমার সাথে অনেক কিছুই হয়নি, কিন্তু মূল ঘটনা শুরু হয় এই বছর থেকে। আমার সাথে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে। আমি রাতে খারাপ স্বপ্ন দেখতে থাকি। আমি স্বপ্নে দেখি একটা বোরকা পরা মহিলাকে, এবং আমি যখনই তাকে দেখতাম তখনই ঘুম থেকে উঠে যেতাম, এবং যখনই ঘুম থেকে উঠে যেতাম তখনই দেখতাম যে রাত 3টা বাজে। আমার সাথে এমন প্রতিদিন হতে থাকে। স্বপ্নে বোরকা পরা ওই সেম মহিলা আমি দেখতে থাকি। এক সময় আমি আমার বাবাকে নিয়েও খারাপ স্বপ্ন দেখতে শুরু করি। আমি আমার মাকে সবকিছু শেয়ার করলেও মা আমাকে বিশ্বাস করতে চাইতেন না। মাঝে মাঝে একলা ঘুমালে মনে হতো আমার বাবা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আমার বাবার অফিস ছিল চাঁদপুরে, তাই সপ্তাহের 5 দিনই তিনি ওইখানে থাকতেন। আমার শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। আমাকে কেউ বিশ্বাস করতে চায় না। আমি সত্যি খুব খারাপ অবস্থায় থাকি। যখন রোজা শুরু হয়, তখন আমি বোরকা পরা মহিলাটিকে সত্যিকারের দেখতে পাই, এবং সেম যেমন স্বপ্নে দেখি, সেই মহিলাটি তার বোরকার সামনে সবসময় ঝুমকি টাইপের কিছু নকশা করা থাকতো। আমি আরো ভয় পেতে থাকি। আমি ভয় রাতে ঘুমোতে পারি না। আমার এত খারাপ অবস্থা হয়ে যায় যে আমি ফজরের আজান আগ পর্যন্ত ঘুমাতে পারতাম না। ফজরের আজান দিলে মনে কি যেন এক রকমের স্বস্তি অনুভব হতো, এবং আমি সত্যি অনেক খারাপ অবস্থায় ছিলাম। কিন্তু একদিন রাতে আমার বাবা মাও ব্যাপারটা বুঝে যান। প্রতিদিনের মতো সেদিনও আমি ভয়ে ঘুমাইনি। ওই দিন রাতে কে যেন আমার চোখ দিয়ে, কেন যেন আমার চোখ দিয়ে পানি বের হতে থাকে। আমি আমার পড়ার টেবিলে বসেছিলাম, আমার চোখ দুটি লাল হয়েছিল। হঠাৎ আমার বাবা রুমে এসে আমাকে এই অবস্থায় দেখে কিছু না জিজ্ঞেস করে আমাকে শুয়ে যেতে বলল। আমি তার কথা মতো শুয়ে গেলাম। তিনি আমার পাশে বসেছিলেন এবং আমার মাথায় হাত বুলাতে থাকেন। হঠাৎ কে যেন বাসার কলিং বেল দিল। আমি ভয় পেয়ে যাই। ঘড়িতে তাকিয়ে দেখি রাত তখন 3টা, পুরোপুরি 3টা। আমার বাবা তাড়াতাড়ি বিরক্তি ভাব নিয়ে দরজা খুলে ফেলেন। খুলে দেখেন কেউ নেই আশেপাশে।
আবার দরজা বন্ধ করে সাথে সাথে আবারও কলিং বেল দিলেন এবং আমার বাবা সাথে সাথে দরজা খুলে কাউকে দেখতে পেল না। আমার বাবা খুব ভয় পেয়ে গেলেন। তিনি তারপর এসে আমার পাশে চুপ করে বসে থাকলেন। আমি ভয়ে একটুও ঘুমাইনি। কিছু সময় যাওয়ার পর এবার কেউ যেন আমার রুমের বারান্দায় দরজায় জোরে লাথি মারলো। এমন চলতে থাকে এবং আমার বাবা চুপ করে বসে থাকে। তিনি দরজা খুলেননি। ঠিক তখনই আজান দিল এবং ঠিক সবকিছু ঠিক হয়ে গেল। এই ঘটনার পর আমার বাবা মা এক হুজুরের কাছে গেলেন। হুজুর আমাকে একটা তাবিজ দিলেন এবং আমাদের ঘরটা বেঁধে দিলেন। তারপর জানা যায় এখানে দুটো জিন ছিল এবং একটি মহিলা এবং আরেকটি পুরুষ। দুইটি আমাকে ওদের সাথে নিয়ে যেতে চায়। আমার বাবা মা খুব ভয় পেলেন সব শুনে। এখনো আমার সাথে মাঝে মাঝে এমন হয়, কিন্তু এখন আমি আর ভয় পাই না। আমি অনেকটা অভ্যস্ত। ভালো লাগলে শেয়ার করবেন। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ যিনি ঘটনা পাঠিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। সেকেন্ড স্টোরিটা জোস ছিল। অনেকে লিখছেন এখনো। মাসুদ রাজশাহী থেকে আমাদের সাথে লিখেছেন নাইস হয়েছে। ওমর ফারুক আমাদের সাথে আছেন, আমাদের সাথে বলছেন। সিয়াম লিখেছেন যে আই এম সিক, আই হ্যাভ আচ্ছা আচ্ছা আমাদেরকে তিনি অন্য একটা ইস্যুতে, বাট এটা আমি বলতে পারবো না আসলে। আই এম রিয়েলি সরি। আমাদের সাথে মাহাদি SMS করেছেন, আমাদের সাথে মোহনা SMS করেছেন আমাদেরকে আর কে রাজিন, এছাড়া আমার সাথে হাসিব এবং নীল আমাদের সাথে SMS করেছেন আমাদেরকে জেভিয়ার, এছাড়াও জেরিন ময়মনসিং থেকে SMS করেছেন, মিনহাজ উত্তরা থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সজীব এবং নিরয়, আমাদেরকে SMS করেছেন হিমু খুলনা থেকে, আমাদেরকে SMS করেছেন মাসুদ, এছাড়াও আমাদেরকে SMS করেছেন সিয়াম সহ আরো অনেকে। এবং দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে ফেসবুকেও আপনারা আছেন এবং ফেসবুকে যারা আছেন তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং ফুর্তি অ্যাপ দিয়ে শোনার জন্য এবং ছবি আপলোড করার জন্য। আমি এখনো দেখতে পাচ্ছি যে অনেকেই ফুর্তি অ্যাপের ছবি পোস্ট করে যাচ্ছেন এবং থ্যাংক ইউ। এই যে ভালোবাসা আমাদের প্রতি, এই যে আমাদের সাথে থাকা, একসাথে আমরা একসাথে এই যে ভূতে ফেমের যে পুরো সময়টা থাকা, এটা একটা অন্যরকম ব্যাপার। মুজাহিদ হোসেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, অ্যাপের ছবি আপ করেছেন তিনি। বুরহান উদ্দিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি টুটুল ইসলাম, আমাদের সাথে রয়েছেন তানভীরুল আনোয়ার, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনারা কিন্তু একবার গিয়ে দেখতেই পারেন ফেসবুক পেজে যে কারা কারা অ্যাপ দিয়ে শুনছেন এবং এক একজন এক এক জায়গা থেকে শুনছেন। সো আমার মনে হয় ডেফিনেটলি আপনার অনেক ভালো লাগবে এবং আমাদের সাথে আরো অনেকেই আছেন। তো আমরা দেখতে পাচ্ছি মাহিন আব্দুল্লাহ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই এই মুহূর্তে অ্যাপ দিয়ে যারা শুনছেন তাদের মধ্যে। এবং আমরা একটা ছোট্ট ঘটনা শুনবো এবং তারপরে আমরা আবারও বাবু ভাইয়ের কাছে ফিরে যাব এবং আশা করছি যে আপনাদের পুরো সময়টাই আমাদের সাথে থাকবেন এবং খুব ছোট্ট একটা ঘটনা শুনবো। আমাদের আরো একজন অতিথি আছেন, আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন? হ্যালো লিসনার্স, আমি শাহরিয়ার, মিরপুর 11 এভিনিউ 5 থেকে এসেছি। আচ্ছা, আপনার ঘটনা শুনি আমরা। আমার ঘটনাটি আমার ভাইয়ের কাছ থেকে শোনা। আমার ভাইয়ের নাম সোহেল। তিনি জব শেষে বাসায় ফেরার সময় ওনার বাড়িটা হচ্ছে দেওয়ানবাগ। উনি বাজার করেন যেখান থেকে, সেখানের নাম হচ্ছে বাউনিয়াবাদের বাজার। সে বাউনিয়াবাদের বাজার থেকে উনি বাজার করে যাচ্ছিলেন। তো বাজার করছিলেন সে। এটা তো আপনার লাস্ট স্টোরি ছিল, যেটা আপনি লাস্টে শুনিয়েছিলেন। সবার পরে সবার শেষে যে ছোট্ট স্টোরি শুনেছেন সেটা বলবেন আপনি। তো হ্যাঁ, আমি যে স্টোরিটা লাস্ট শুনিয়েছি ভাইয়ের কাছে, তো ওটা আমার দাদার স্টোরি, আমার দাদার সাথে ঘটে। তো আজ থেকে 5 বছর আগের স্টোরি ওটা। তো আমার দাদা রাত ঠিক 3টা বাজে উনি টয়লেটে যান। তো টয়লেটে যাওয়ার সময় উনি যেটা ফেস করেন সেটা আমার ছদ্মবেশে একজন দাঁড়িয়ে আছে। তো উনি জিজ্ঞেস করলেন যে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বলছে যে দাদা আমি টয়লেটে আগে যাই, এরপরে আপনি যান। তো উনি বলল, সে আমার ছদ্মবেশে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি আগে যাই, এরপরে আপনি যান। তো আমার দাদা যা করলো, ও চলে গেল। তারপরে টয়লেটে দাদা আমার জন্য অপেক্ষা করতে থাকলো। উনি শেষ করলেন, তারপরে ফিরে এসে কি হলো? তো ফিরে ওই অবয়বটা আর ভাইয়া ফিরে আসে না। অবয়বটা করে কি অনেকক্ষণ লাগে। তো দাদা কি করছে, আমি ফিরে না আসায় সে টয়লেটে যায়, দেখে যে আমি আছি কিনা, দেখে কেউ নাই। তো সে খুব ভয় পায় কিছু না করেই তাড়াতাড়ি ওনার রুমে প্রবেশ করে। তো
এক সময় কি হয়, সকালবেলা যখন আমার আম্মুকে উনি জিজ্ঞেস করেন যে ও কি শাহরিয়ার কি আসলে টয়লেটে গেছিল রাত্রেবেলা, তো আমার আম্মু বলে এটা ইম্পসিবল, এটা অসম্ভব, ও কোনোভাবেই যাইতে পারে না, এবং আমাকে ছাড়া তো ও অসম্ভব ভাবে কোনোভাবেই যেতে পারবে না, কারণ আমি খুব ছোট ছিলাম। তো ভাইয়া এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। তো আমরা যে ঘটনাটা শুনছিলাম আর কি, আমরা একটু আগে যে ঘটনাটা আমরা পড়লাম, সেই ঘটনাতে আমি খুবই অবাক লেগেছে আমার কাছে যে স্বপ্নে একটা মানুষকে তিনি দেখতে পাচ্ছেন, সেই মানুষটি বোরখা পরা, এবং উনি বলছেন যে সামনে ঝুমকা টাইপের, বোরকার সামনে ঝুমকা টাইপের কিছু একটা লাগানো, এবং এই ব্যাপারটা দেখতে দেখতে একটা সময় কি হলো, একটা সময় তিনি সামনাসামনি দেখতে শুরু করলেন, স্বপ্নের মানুষটা সামনে চলে আসলো এবং তাকে হুবহু যে মানুষটাকে তিনি স্বপ্নে দেখতেন সেই মানুষটাকেই তিনি চোখের সামনে দেখতে শুরু করলেন। এবং ফ্যামিলি মেম্বারদেরকে যখন নিজের সেফটির জন্য ফ্যামিলি মেম্বারদের সঙ্গে থাকতে চাইলেন, সেই সময় তিনি আরো অদ্ভুত ব্যাপার হলো যে সেই সময় তিনি খুব আজব ভাবে লক্ষ্য করলেন যে তার বাবাও সেম জিনিসটা এক্সপেরিয়েন্স করলো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই মহিলাটাকে কেন দেখলেন, কে এই মহিলা, এবং আপনি এইরকম কোন একজনের উপস্থিতি এই মুহূর্তে আপনার ঘরে পছন্দ করবেন কিনা? আমি শিওর যে কেউই পছন্দ করবেন না, এবং এরকম কোনো কারণ নাই। বাট তারপরেও মানুষ পছন্দ না করলেও অনেক কিছু ঘটে যায়, এবং সেরকম কোনো কিছু যদি ঘটে কেমন লাগবে একবার জাস্ট চিন্তা করে দেখুন, এবং যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার অবস্থাটা কেমন ছিল সেটা একবার একটু ভেবে দেখুন। যাই হোক, আমরা চলে আসছি ছোট বিরতিতে, ফিরে আসছি বাবু ভাইকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM. The night comes alive with Gramin Song. ওয়েলকাম ব্যাক। স্টিল দেখতে পাচ্ছি মোহাম্মদ আলী আহনাফ হোসেন আমাদের সঙ্গে আছেন, এবং তিনি কিন্তু অ্যাপের ছবি আপ করে দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সাকিব হাসান, ফয়সাল শেখ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন এমডি সাজ্জাদ, এছাড়াও আমাদের সাথে আছেন, আচ্ছা সবাই তো এক একজন এক এক জায়গা থেকে শুনছেন নিশ্চয়ই, জায়গাটার নাম রিয়াদ থেকে শুনছেন ফয়সাল শেখ, রাইট। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাসান শাহরিয়ার, এস এম আসিফ আনোয়ারের ছবিটা এমন কেন আমি ঠিক বুঝলাম না। কষ্টের লিটন আমাদের সঙ্গে লিখেছেন, ভাই নামের আগে যদি কষ্ট থাকে সারা জীবন কষ্ট আপনাকে ছাড়বে না, মানে দ্যাটস ফর শিওর। এবং আপনি যদি মনে করেন যে এটা আপনার জন্য খুব ভালো, মানে ইটস ওকে, বাট আপনি মানে একটা সময় বুঝতে পারবেন জিনিসটা। ডিজে হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ইয়াসমিন কবির, এবং তিনি পিরোজপুর থেকে শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কৃষালয় কৃষি আমাদের সঙ্গে কলকাতা থেকে শুনছেন, এবং তিনি বলছেন যে অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে শোনার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আমাদের ছবিটা করার জন্য আরো বেশি ধন্যবাদ। এবং সাউন্ড টাউন কেমন আছে জানাবেন কিন্তু আমাদেরকে অবশ্যই। আমাদেরকে রনিল ব্যানার্জি লিখেছেন ইন্ডিয়া থেকে, তিনি শুনছেন এবং নিয়মিতই তিনি আমাদেরকে শোনেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি যতন চৌধুরী আমাদের সঙ্গে আছেন, এবং তিনিও শুনছেন আমাদেরকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে অধরা মৌ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, জিসান আহমেদ পুরান ঢাকা নারিন্দা থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন সাইমন রহমান, তিনি আমাদের সঙ্গে আছেন ডেনমার্ক থেকে শুনছেন। টাঙ্গাইল থেকে শুনছেন আর জে সোলাইমান, আমাদের সঙ্গে রয়েছেন কামব্যাক রকি। কুড়িগ্রাম থেকে তিনি শুনছেন আমাদের সাথে ব্রাউন মল আছেন, তিনি শুনছেন গাজীপুর থেকে। কাছের মানুষদের বিদেশি নাম, বিদেশি মানুষদের কাছের নাম, খুব অদ্ভুত ব্যাপারটা। যাই হোক, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আরিফ রহমান, এছাড়া আমাদের সাথে রয়েছে দেখতে পাচ্ছি মুন, আমাদের সাথে আছেন ফাহিম, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাইম, এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার লাস্ট স্টোরিটা শোনার জন্য। আমার মনে হয় আর টাইম পাবো না, সো আমরা একটা ছোট্ট স্টোরি শুনে আসি। ওকে রাসেল ভাই, এই স্টোরিটা হচ্ছে আমার এক স্টুডেন্টের, ওর নামটা বলবো না, নামটা ধরেন আমি ছদ্মনাম বললাম আকাশ সাপোজ। তো ও ওই সময়টা 2007 দিকে হবে, 7-8 এরকম সময় থাকতো হচ্ছে আপনার এই ধানমন্ডি 15 নম্বরে হোস্টেলে আর কি। পুরোনো বিল্ডিং, খুব পুরোনো বিল্ডিং, সেখানে নাকি আসলে যে ট্রাক দিলে বিল্ডিং কাঁপছে এরকম একটা অবস্থা। আচ্ছা, তো ও নর্মালি এর আগে কোন রকম প্যারানর্মাল সমস্যা বা এই ধরনের কোনো সমস্যা ওর মধ্যে ছিল না। ও যখন ওই বিল্ডিংটাতে যায়, ওখানে ওঠে,
তো ওঠার পরে ওখানে ও রাতের বেলা ঘুমাতো, ছাদে উঠতো, সিগারেট খেত, মানে ইয়াং ছেলে পেলেদের যে অভ্যাসটা আর কি। হ্যাঁ, বারান্দায় বসে চা খেত, নিচে চলে আসতো। তো ওই বিল্ডিং এর দারোয়ান ছিল। আচ্ছা, দারোয়ান ওকে বলতো আর কি যে ভাইয়া একটা কথা বলি, আপনারা তো জোয়ান ছেলে পেলে, কথা শুনেন না, ছাদে উঠেন না, ছাদে এরকম রাত্রে উঠেন না। কেন ছাদে উঠলে কি হয়েছে? বলে উঠেন না, ছাদটা ভালো না। ঠিক আছে, তো কথা ও দারোয়ান বলছে, ও শুনে নাই, জিনিসটা ইগনোর করছে। তো ও ছাদে ঠিক মতোই যেত, বাসায় আসতো। তো কিছুদিন পর ও একটা জিনিস টের পায় যে ওর কেমন জানি বুকের মধ্যে ব্যথা করে কিছুটা। আচ্ছা, মানে হি ফেল লাইক এ চেস্ট পেইন। তো মনে করে এটা হয়তো সিগারেট বেশি খায় বা কোনো কারণে এসে, মানে ওই কার্ডিয়াক কোনো ব্যাপার স্যাপার। তো রুমের মধ্যে জিনিসটা ইগনোর করে থাকে। তো ওই যে দারোয়ান যে আছে, দারোয়ানটা কেউ একসময় বলে যে চাচা আমার বুকে ব্যথা, সিগারেট জিজ্ঞেস করে যে সিগারেট খাবেন না, এনে দিব, বলে যে না আমার বুকে ব্যথা, ভয় পেয়েছে। তো বলতেছে, দারোয়ানটাকে বলতেছে যে আপনার একটা কথা বলি, আপনি যে কিছু শুনেন না, আমরা তো মুরব্বী মানুষ, এই যে আপনি যে মানে ঘুমান, আপনি কি শার্ট খুলে ঘুমান? বলে কেন শার্ট খুলে ঘুমানো, শার্ট পরে ঘুমানোর মধ্যে সমস্যা কি? এমন তো না, ফ্যানের বাতাস লাগার জন্য। বলে না, কিছু ব্যাপার আছে, এটা মুরব্বীরা বলে, এটা শুনেন, শার্ট খুলে ঘুমাইতে না করে। শার্ট খুলে যদি কেউ ঘুমায়, খারাপ জিনিস বুকের দিকে নজর দেয়, এরকম কথা বলে। তো বলা পর ওর কাছে জিনিসটা সিলি লাগে। ঠিক আছে, ও মনে করে যে এটা একটা কি, ও হাসাহাসি করে জিনিসটা উড়া যায়। সো হোয়াট হ্যাপেন, ও কথাটা শোনার পরে ওখানে থাকে। তো একদিন ছাদের মধ্যে বসে আছে, ছাদের মধ্যে বসে বসে আপনার ওই সিগারেট খাচ্ছে, করতেছে। তো ওর কাছে মনে হলো যে কিছু একটা ওর পিছন থেকে আসছে, পিছন থেকে এসে ওর ঘাড়ের মধ্যে হাত বুলাচ্ছে আর কি। তো স্যান্ডো গেঞ্জি পরা ছিল, ফট করে তাকায় দেখে কিছুই নাই। তো ওখানে ওই মানে ছাদের মধ্যে যখন আনইজি ফিল করো, চলে আসে, এসে আপনার নিজের বিশ্রার মধ্যে বসে রাতের বেলা ঘুমায়। তো ঘুমের মধ্যে একদিন তার ঘুম ভেঙে গেছে আর কি। তো ঘুম ভেঙে যাওয়ার পরে ও দেখে যে ওই যে ওদের ওখানে জানলা ছিল, পুরানো জানালা, ওই জানালার মধ্যে কিছু একটা বসে আছে, পা দুটো ঝুলানো, বেশ লম্বা পা, আর জানলা থেকে বেশ নিচে চলে আসছে, তাকায় আছে, এবং ওর দিকে তাকায় আছে মনে হচ্ছে। জিনিসটা চোখটা যদি বোঝা যাচ্ছে না, ওর দিকে তাকায় আছে এক দৃষ্টিতে। তো জিনিসটা দেখে খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চুপচাপ, মানে কোনো সাউন্ড করে না, চুপচাপ শুয়ে থাকে। এরপর থেকে ও শার্ট পরা শুরু করে, ওখানে শার্ট পরে ঘুমায়। বাট ওর বাড়িতেও যখন যায় ছুটিতে, বাড়িতে যাওয়ার পর ওই সেম জিনিসটাই সে দেখে, যে বাড়ির ওর মানে রুমের ভিতরে এরকম কিছু একটা আছে। তো ওর মাকে ঘটনাটা বলে যে আম্মা এরকম এরকম কাহিনী, আমি তো এরকম দেখছি, এরকম শুনছি এসে। তো ওর মা তখন জিনিসটা শোনার পর ওখানে ওনাদের ওখানে যে হুজুর আছে একজন, তার সাথে কথা বলে। তো বলার পরে হুজুর বলে যে আপনার ছেলে তো আসলে এমন কোথাও গেছে যেখানে থাকে, যে জায়গাটা খারাপ জিনিসপত্র আছে, এই জিনিসটা তার উপর কোনো একটা নজর করছে। আচ্ছা, আর এই কথা সত্য যে যেগুলা খারাপ জিনিস, এরা মানুষের ভিতরে জীবনী শক্তি খেয়ে ফেলে, এদের ভিতরের মধ্যে এই জিনিসটা আছে। তো যাই হোক, ওকে আপনার এরপর অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্ট গুলোর মধ্যে অনেক ভয়ঙ্কর ট্রিটমেন্ট ছিল, যেমন ওকে বলা হয় যে গ্রামের 3 রাস্তার মোড়ে গায়ের মধ্যে কাঁচা হলুদ মাখায় নিয়ে যায়, নিয়ে যে ওখানে গোসল করতে যায়। তো সে গোসল করতে চায় না, এরকম 2 দিন 3 দিন, মানে বেশ প্রবলেমেটিক ভাবে ওর জিনিসগুলা মানে আপনার করে, মানে প্রবলেমেটিক ভাবে জিনিসগুলো ওর মানে সলভ হওয়ার পথে যায়, কিন্তু বাট ইটস আ লট অফ প্রবলেমস হি হ্যাজ টু গো থ্রু। তো ফাইনালি ও যখন না কেউ আমার কাছে আসে, মানে আমার এখানে পড়তো আর কি, তো তখন ও বলে যে স্যার, আমি এখনো অনেক কিছু ফিল করি যে এরকম আমার আশপাশে কিছু একটা থাকে, এবং আমি কখনোই মানে আপনার জামা খুলে থাকতে পারি না। আমি যদি খালি গায়ে ঘুমাই, সামথিং লাইক স্টেয়ার অ্যাট মি অর সামথিং লাইক দ্যাট। এবং আমি দিনে দিনে শুকায় গেছি, শুকায় যেতে যেতে ও আসলে মানে লিক এন্ড মানে স্কিন অ্যান্ড বোন ছিল, সে লিকে আচ্ছা বলতো, এবং হাতের মধ্যে তাবিজ পলা ছিল কতগুলো। এগুলোর মেডিকেল গ্রাউন্ডেও সে কোনো চিকিৎসা পায়নি। আচ্ছা, মানে হি ওয়েন্ট টু সো মেনি ডাক্তার তাকে অনেক রকম ওষুধ দিছে করার জন্য, এমনকি আপনি কবিরাজি চিকিৎসাও নিছে। তার মেটাবলিজমটাও যে এমন খুব বেশি তা না, সে কোনো কিছু খেয়ে করতে পারে না। আচ্ছা, সো এই প্রবলেম গুলো আছে, এবং এটা মানে এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই রাসেল ভাই, যে এই যে খারাপ জিনিস যেগুলা, সেগুলোর মধ্যে কিন্তু আসলেও কিছু জিনিস আছে যেটা আপনার জীবনী শক্তি খেয়ে ফেলে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা মোটামুটি আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, সুতরাং আমাদের হাতে আর সময় নেই।
আমরা যাওয়ার আগে বলবো যেটা ভালো এপিসোড ছিল আজকে আমি বলবো, এবং আমার যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলোর ম্যাক্সিমাম ঘটনাই খুব অন্যরকম ছিল আজকে, স্পেশালি বাবার আগের ঘটনাটা, এছাড়াও ফারনানের ঘটনাটা অনেক প্রশংসা পেলাম, অনেকেই ভালো বলছিলেন ফারনানের ঘটনা। একদম ফার্স্টের ঘটনা চিন্তা করুন, একজন ভদ্রলোক যিনি মসজিদে একটা অদ্ভুত ঘটনা এক্সপেরিয়েন্স করেছেন। আমার মেইল দুটোর কথা চিন্তা করুন, একটা ওই যে বোরখার ঘটনা বললাম এবং আরেকটা ঘটনা যে বললাম, এই দুটো ঘটনার দুটো মেইল খুব অন্যরকম ছিল, যে মানে খুবই অন্যরকম। তো আমার কাছে মনে হয় যে সবকিছু মিলিয়ে আজকের এপিসোডটা ভালো হয়েছে, এবং এরকম এপিসোড আমরা আরো করতে চাই। সেজন্য আপনাদের হেল্প দরকার, এবং সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি